আজকে আমরা যে গ্রুপটা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে ভাইরাস। দেখবে ভাইরাস যেটা বলা হয়, ভাইরাসকে বলা হয় ডেড অর অ্যালাইভ। যে ভাইরাস অ্যাকচুয়ালি বলা হয় জীব এবং জ্বরের মধ্যবর্তী একটা পর্যায়, মানে লিভিং আর নন লিভিং মেটেরিয়ালের মাঝামাঝি একটা পর্যায়। কারণ তারা হোস্টের বডির ভেতর, কোনো পোষক কোষের বডির ভেতরেতে তারা অ্যাকচুয়ালি গ্রো করে, তারা ডিএনএ রেপ্লিকেট করে, কিন্তু হোস্ট সেলের বাইরেতে তারা ডেড মেটেরিয়ালের মতো অ্যাকচুয়ালি কিন্তু থাকে। তো যেহেতু তাদের দেখো প্রপার্টিসগুলো কিছুটা লিভিং মেটেরিয়াল নন লিভিং মেটেরিয়ালের ইন্টারমিডিয়েট, সেই জন্য তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অফ ডেড অ্যান্ড অ্যালাইভ। তো সেই জন্যই বলা হয় জীব এবং জ্বরের মধ্যবর্তী একটা পর্যায়। এবার এই ভাইরাসে যেহেতু ডিএনএ থাকে, তো সেই কারণেই একে বায়োলজিতে পড়া হয়, কিন্তু এর প্রপার্টিস যেগুলো হয় সেগুলো বেশিরভাগটাই কিন্তু যে ইনঅর্গ্যানিক মেটেরিয়াল যেরকম অ্যাকচুয়ালি দেখবে থাকে, যে চিনি বা নুন যেরকমভাবে থাকে ঠিক সেরকম টাইপেরই এদের কিন্তু অ্যাকচুয়ালি প্রপার্টিসগুলো দেখতে পাওয়া যায়। সেই কারণেই এদেরকে কিন্তু কোনো রকম ক্লাসিফিকেশানে কোনো জায়গায় এদেরকে কিন্তু আলাদা করে দেওয়া হয়নি। কিন্তু যেহেতু এদের মধ্যে অ্যাকচুয়ালি ডিএনএ আছে এবং বায়োমলিকিউল আছে, কারণ এদের দেহটা খুব সিম্পল, খালি প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, তো সেই কারণে এদেরকে বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে কিন্তু পড়া হয়, কিন্তু ক্লাসিফিকেশানে এদের কোনো জায়গা কিন্তু দেওয়া হয়নি। এবার ভাইরাসকে নিয়ে যখনই স্টাডি করা হয় তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ভাইরোলজি। এবার ভাইরাস কথাটা অ্যাকচুয়ালি এসছে যে ল্যাটিন একটা ওয়ার্ড থেকে, যার অর্থ হচ্ছে ভেনাম বা পয়জনাস ফ্লুইড, অর্থাৎ যেটা বিষাক্ত। কারণ ভাইরাসের প্রভাবে উদ্ভিদ এবং প্রাণীদের দেহেতে ক্ষতি হয় এবং রোগ সৃষ্টি হয়, তো সেই কারণেই ওকে অ্যাকচুয়ালি ভেনাম অর পয়জনাস ফ্লুইড বলা হয়, যেটা খাবারের মাধ্যমেতে আমাদের দেহেতে প্রবেশ করতে পারে বা বাতাসের মাধ্যমে অনেক সময় আসতে পারে। তো প্রথম দিকে যেহেতু মনে করা হতো জলের মাধ্যমে বা খাবারের মাধ্যমে এটা আসছে, সেই কারণেই ওটাকে বলা হতো পয়জনাস ফ্লুইড। এবার সবার প্রথম ভাইরাস এই নামটা অ্যাকচুয়ালি দেয় বেঞ্জাইরিং। বেঞ্জাইরিং সবার প্রথম অ্যাকচুয়ালি ভাইরাস টার্মটা সবার প্রথম ইন্ট্রোডিউস করে। কিন্তু আর একটা জিনিস আমরা জানি যে এডওয়ার্ড জেনার সবার প্রথম পক্স ভাইরাসের অ্যাকচুয়ালি টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেন। তো ভাইরাসের কথা যখনই বলা হয় এই দুজন সায়েন্টিস্টের নাম কিন্তু সবসময় আসে। এবার প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ভাইরাসের অ্যাকচুয়ালি লিভিং ক্যারেক্টার্স যেগুলো রয়েছে, অর্থাৎ ভাইরাস যখন কোনো হোস্ট সেলেতে প্রবেশ করে তখন সে লিভিং অ্যাকচুয়ালি অর্গানিজমের মতো তার অ্যাকচুয়ালি প্রপার্টিসগুলো হয়, সেগুলো সম্পর্কেই দেখব। তো ভাইরাসের প্রথম কথাই হচ্ছে যে বিভিন্ন রকমের যে ভাইরাস আছে, যে আলাদা আলাদা তাদের যে স্ট্রেন আছে বা সাবস্পিসিস আছে, তাদের স্ট্রাকচার কিন্তু আলাদা আলাদা রকম হয়। যেমন অ্যানিমেলের ক্ষেত্রে বা প্লান্টের ক্ষেত্রে প্রত্যেকেরই লিভিং অর্গানিজমের একটা নির্দিষ্ট শেপ অ্যান্ড সাইজ আছে, ভাইরাসের ক্ষেত্রেও সেটা কিন্তু আছে। সেকেন্ড হচ্ছে এই যখনই কোনো হোস্ট সেলেতে এফেক্ট করে, এই যে ভাইরাস রয়েছে এগুলোকে বলে ব্যাকটেরিওফাজ, এরা ব্যাকটেরিয়ার দেহের ভেতরে গ্রো করে। তো অ্যাকচুয়ালি ব্যাকটেরিওফাজ এই ভাইরাসটা এর অ্যাকচুয়ালি ডিএনএটাকে প্রবেশ করিয়ে দেয়, যেটা সেটা হচ্ছে হোস্ট সেলের ভেতরে, এবং সেখানেতে ডিএনএটা সংখ্যায় বাড়ে এবং সেখান থেকে আরও নতুন সেখানে ভাইরাস তৈরি হয়। তাহলে এরা হোস্ট সেলের ভেতরেতে দেখো সংখ্যায় বাড়তে পারে, এটা হচ্ছে লিভিং প্রপার্টি। আর একটা, যেহেতু এদের বডির মধ্যেতে ডিএনএ আছে, সেটা ডিএনএও থাকতে পারে আরএনএও থাকতে পারে। তো যেহেতু এই ডিএনএ বা আরএনএ আছে, এদের মধ্যে মিউটেশন হয়, অর্থাৎ হঠাৎ কোনো ইউভিরের প্রভাবে বা কিছুর জন্য কোনো মিউটাজেনের প্রভাবে ডিএনএর চেঞ্জ হলে এই ভাইরাসের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবার দেখতে পাওয়া যায় যে এদের যে জেনেটিক মেটেরিয়াল থাকে, ভাইরাসের যে জেনেটিক মেটেরিয়াল, সেটা ডিএনএও হতে পারে আরএনএও হতে পারে, এবং তারা অ্যাকচুয়ালি সিঙ্গেল স্ট্যান্ডার্ড কন্ডিশনেও থাকতে পারে বা ডবল স্ট্যান্ডার্ড কন্ডিশনেও তারা কিন্তু থাকতে পারে। এবং এদের যে ডিএনএটা থাকে, সেই ডিএনএটাতে যেমন হিস্টোন প্রোটিন থাকে না বা ক্রোমোজোম ফর্মেশন হয় না, তো সেই জন্য এই ডিএনএ স্ট্রাকচারটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়েট। জেনারেলি দেখতে পাওয়া যায় যে প্ল্যান্ট ভাইরাস যেগুলো হয় সেগুলো আরএনএ ভাইরাস হয়, আর অ্যানিম্যাল ভাইরাস যেগুলো হয়, অর্থাৎ যে সমস্ত ভাইরাস অ্যানিম্যালকে এফেক্ট করে, তারা হয় যেটা, সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস। কিন্তু কিছু এক্সেপশন অবশ্যই আছে, যেমন মানুষের ক্ষেত্রেই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা পোলিও ভাইরাস বা এইচআইভি ভাইরাস, এগুলো সবই কিন্তু আরএনএ ভাইরাস। আবার অন্যদিকে যে বাঁধাকপির মধ্যেতে যেটা দেখতে পাওয়া যায় কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, যেটা সিএমভি বলা হয়, তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যান্ট ভাইরাস, কিন্তু সেটা ডিএনএ ভাইরাস। সুতরাং ব্যতিক্রম কিন্তু আছেই।
অন্যদিকে দেখো ভাইরাসের কিছু নন লিভিং প্রপার্টিজও আছে, যে নন লিভিং প্রপার্টিজের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ভাইরাস অ্যাকচুয়ালি কোনো হোস্ট সেলের বাইরেতে কোনো একটা জলের মধ্যেতে বা কোনো একটা সলিউশনেতে তারা কিন্তু প্রেসিপিটেট হতে পারে, ঠিক আছে, তারা অদক্ষিপ্ত হওয়ার ক্ষমতা আছে। সেকেন্ড হচ্ছে হোস্ট সেলের বাইরে তাদেরকে ক্রিস্টালাইজড করে দেওয়া যায়, ক্রিস্টালে পরিণত করে দেওয়া যায়। এগুলো সবই কিন্তু নন লিভিং প্রপার্টির মতো দেখো রয়েছে। আর অন্যদিকে হোস্ট সেলের বাইরেতে ভাইরাস সবসময় একটা ইনার্ট কেমিক্যালের মতো এটা অ্যাকচুয়ালি সবসময় আচরণ করে, কারণ এদের দেখো যে কোনো অ্যাকচুয়ালি নিউট্রিশন বা তোমার মানে সেখানে রেসপিরেশান বা সার্কুলেশান এইসব কিছু প্রপার্টিস তারা কিন্তু দেখায় না, তারা একদম ইনার্ট কেমিক্যাল যেরকম পড়ে থাকে ঠিক সেইভাবেই ভাইরাস কিন্তু হোস্ট সেলের বাইরেতে থেকে যায়। এবং দেখো এদের মধ্যে কোনো রকম গ্রোথ, ডেভেলপমেন্ট, নিউট্রিশন, রিপ্রোডাকশান এদের ইন্ডিপেন্ডেন্টলি এরা কখনোই করতে পারে না, সবসময় হোস্ট সেলের ভেতরে করতে পারে, কিন্তু হোস্ট সেল থেকে বেরিয়ে আসার সাথে সাথেই তার গ্রোথ, ডেভেলপমেন্ট, নিউট্রিশন, রিপ্রোডাকশান সব কিন্তু স্টপ হয়ে যায়। তাহলে সেই জন্য দেখো এই যে প্রপার্টিসগুলো রয়েছে এগুলো হচ্ছে সমস্ত অ্যাকচুয়ালি নন লিভিং প্রপার্টিস। তাহলে ভাইরাসের মধ্যে কিছু প্রপার্টিস আছে দেখো লিভিং প্রপার্টিস আর কিছু আছে নন লিভিং প্রপার্টিস। তো সেই জন্য এদেরকে অ্যাকচুয়ালি দুজনকার ইন্টারমিডিয়েট বলে সবসময় গণ্য করা হয়। এবার ভাইরাসের যদি আমরা জেনারেল ফিচার্সগুলো একটু পড়ি, যে ভাইরাসের সাধারণ যে বৈশিষ্ট্যগুলো, ভাইরাসের স্ট্রাকচার খুব সিম্পল হয়, ভাইরাস খুব ছোট আকারের হয়, ভাইরাসের শেপ বিভিন্ন হতে পারে। যেমন দেখো এই ভাইরাসটা হচ্ছে টব্যাকো মোজাইক ভাইরাস, এই ভাইরাসটা হচ্ছে অ্যাডেনো ভাইরাস, এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা আমাদের অ্যাকচুয়ালি জ্বর তৈরি করে, এইটা হচ্ছে ব্যাকটেরিওফাজ যে ভাইরাসটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার মধ্যেতে গ্রো করে। তো দেখো প্রত্যেকটা ভাইরাসের কিন্তু শেপ আর সাইজগুলো আলাদা আলাদা রকমের হয়, কারণ প্রত্যেকেরই ডায়ামিটার এখানে দেখানো হয়েছে, দেখো প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা এবং প্রত্যেকের নিজস্ব দেখো একটা শেপ সেখানেতে রয়েছে। যেমন এখানেতে এটা দেখো টিউব লাইক স্ট্রাকচার, এই ধরনের স্ট্রাকচার যেটা এটাকে বলা হয় আইকোজাহেড্রাল স্ট্রাকচার। আইকোজাহেড্রাল স্ট্রাকচার বলতে বোঝানো হয় যে এখানে দেখো কিছু ট্রায়াঙ্গুলার প্লেট আছে এবং টোটাল 20টা প্লেট নিয়ে অ্যাকচুয়ালি এই স্ট্রাকচার যেটা সেই স্ট্রাকচারটা তৈরি হয়। এর ক্ষেত্রে দেখো এই শেপ যেটা সেটা হচ্ছে স্ফেরিক্যাল স্ট্রাকচার, পুরো দেখো গোল মতো স্ট্রাকচারটা রয়েছে। আর এর ক্ষেত্রে যে স্ট্রাকচারটা রয়েছে এটা হচ্ছে ট্যাডপোল লাইক স্ট্রাকচার, ব্যাঙাচির মতো দেখো গঠনটা রয়েছে। এবার এদের ডায়ামিটার সবার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয়, তো মোটামুটি দেখতে পাওয়া যায় যে অ্যাকচুয়ালি 20 থেকে 400 ন্যানোমিটার এই ডায়ামিটারের মধ্যেই এরা কিন্তু ভ্যারি করে এদের সাইজটা। এবার একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কোনো একটা সেলের সাইটোপ্লাজমিক অ্যাক্টিভিটি চালানোর জন্য সেই সেলটার মিনিমাম যে সাইজটা দরকার হয় সেটা হচ্ছে 500 ন্যানোমিটার। যেহেতু দেখো মিনিমাম যেটা দরকার সেটা 500 ন্যানোমিটার, কিন্তু ভাইরাসের যে ডায়ামিটার থাকে সেলের সেটার পরিমাণ দেখো এমনিই তার থেকে কম, তাহলে সেই কারণেই নর্মালি এ হোস্ট সেলের বাইরেতে কখনোই কোনো লিভিং প্রপার্টিস কিন্তু এদের দেখানোর ক্ষমতা থাকে না। এবার ভাইরাসের যে স্ট্রাকচার হয় সেটা খুব সিম্পল, ভাইরাসের জাস্ট বাইরে একটা প্রোটিন কভারিং থাকে, যে প্রোটিন কভারিং যেটা থাকে সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ক্যাপসিড। একটু ছবিটাকে এখানে খেয়াল করো, এই যে ভাইরাসটা রয়েছে এই ভাইরাসের একদম বাইরেতে দেখা যায় এই যে দেখো এখানেতে এই অ্যাশ কালারের যে স্ট্রাকচারটা দেখাচ্ছে রাউন্ড শেপটা, সেইটা হচ্ছে একটা প্রোটিন কভারিং। এই প্রোটিন কভারিং যেটা এটাকে বলা হয় ক্যাপসিড, আর ক্যাপসিডের যে ইউনিটগুলো থাকে সেইগুলোকে বলা হয় সেটা হচ্ছে ক্যাপসোমিয়ার। আর অন্যদিকে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসিডের বাইরের দিকে আর একটা কভারিং থাকে, এটা প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাট যে কোনো মলিকিউল দিয়ে তৈরি হতে পারে। এটা সবার ক্ষেত্রে মানে যে থাকবেই মাস্ট নয়, কোনো ভাইরাসের ক্ষেত্রে এটা থাকে, কোনো ভাইরাসের ক্ষেত্রে এটা থাকে না। তো এই বাইরের যে কোটিংটা রয়েছে এই বাইরের কভারিংটাকে অ্যাকচুয়ালি বলা হয় এনভেলপ, এবং এনভেলপের যে ইউনিট তাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে পেলপোমেয়ার। এই জিনিসটা যেটা বলা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পেলপোমেয়ার। এবার দেখো এখানকার মধ্যে যে ভাইরাসের যে স্ট্রাকচার রয়েছে, ভাইরাসের স্ট্রাকচারের ক্ষেত্রে যে জিনিসটা সবসময় বলা হয় সেটা হচ্ছে এদের স্ট্রাকচার খুব সিম্পল, সেটা হচ্ছে এই ভাইরাসের একদম সেন্টারে যেটা থাকে এই সেন্টার যে অংশটা সেখানেতে যে জিনিসটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ডিএনএ আর আরএনএ থাকে। এই সেন্ট্রাল রিজিয়নটা যেটা থাকে সেটা ডিএনএ আর আরএনএ থাকে এবং সবসময় সেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড কন্ডিশন অথবা ডবল স্ট্যান্ডার্ড কন্ডিশনে সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর ঠিক তার
বাইরেতেই যেটা থাকছে সেটা হচ্ছে এই যে রিজিয়ানটা, এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ক্যাপসিড। এর ঠিক বাইরেই যে জিনিসটা রয়েছে সেই জিনিসটাকে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ক্যাপসিড। এবার ক্যাপসিডের যে ইউনিট, সেই ইউনিটটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ক্যাপসোমিয়ার। আর কিছু কিছু ক্ষেত্রে এর বাইরেতে দেখো এই যে আউটার যে কভারিং যেটা রয়েছে, এই কভারিংটা কারো কারো ক্ষেত্রে থেকে যায়। এবার যাদের ক্ষেত্রে এই বাইরের কভারিংটা থাকবে তখন তাদেরকে অ্যাকচুয়ালি মানে এই বাইরের কভারিং যেটা রয়েছে সেটা সবার ক্ষেত্রে থাকবে এমন নয়, যার যার ক্ষেত্রে থাকবে সেইটা অ্যাকচুয়ালি হচ্ছে এনভেলপ। এবং এনভেলপের যে ইউনিট যেগুলো অ্যাকচুয়ালি রয়েছে, দেখো যে প্রত্যেকটা যে ইউনিট যেটা, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় পেপলোমার। তো এই পেপলোমার অ্যাকচুয়ালি এর যে ইউনিট রয়েছে সেটা। এবার এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু সাইটোপ্লাজম, সেলুলার অর্গানেলি কিচ্ছু নেই, খুব সিম্পল স্ট্রাকচার। সেন্টারেতে আছে জাস্ট নিউক্লিক অ্যাসিড, আর বাইরেতে আছে যেটা, সেটা হচ্ছে প্রোটিন কভারিং। তাহলে এই দুটো ছাড়া আর কোনো স্ট্রাকচার কিন্তু তাদের মধ্যে থাকে না। এই বাইরেরটা তো খুব রেয়ার ভাইরাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সব ভাইরাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। এই বাইরের স্ট্রাকচারটা যদি থাকে তখন সেখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট থাকতে পারে। কিন্তু ভেতরের দিকের যে স্ট্রাকচার, অরিজিনালি ভাইরাসের যে স্ট্রাকচারগুলো হয়, যে কোনো ভাইরাসের ভেতরের দিকে নিউক্লিক অ্যাসিড আছে, সেটা ডিএনএ আর আরএনএ, আর বাইরের দিকে যে কভারিংটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটিন কভারিং। এর মাঝে কিন্তু কোনো সাইটোপ্লাজম বা সেল অর্গানেলি বা কিচ্ছু কিন্তু এখানেতে নেই। তাহলে স্ট্রাকচারটা খুবই সিম্পল স্ট্রাকচার। এইটা ছাড়াও দেখা যায় যে মাঝে মাঝে কিছু কিছু ভাইরাস, যে ভাইরাসগুলো অ্যাকচুয়ালি আমাদের দেহেতে এফেক্ট করে, যে প্ল্যান্ট বডিতে বা অ্যানিম্যাল বডিতে এফেক্ট করে, তাদের ক্ষেত্রে কিছু কিছু এনজাইম থাকে কিন্তু সেটার অ্যামাউন্টটা খুবই কম। যেমন কিছু পলিমারেজ এনজাইম বা লাইসোজাইম এনজাইম থাকে। পলিমারেজ এনজাইমটা মেনলি ডিএনএকে বাড়ানোর জন্য বা আরএনএকে বাড়ানোর জন্য কাজে লাগে, আর অন্যদিকে লাইসোজাইম যেটা করে সেটা হচ্ছে কোনো হোস্ট সেলের ভেতরে প্রবেশ করার জন্য, অর্থাৎ কোনো প্রাণী কোষের দেহেতে বা কোনো ব্যাকটেরিয়ার দেহেতে বা কোনো উদ্ভিদ কোষের ভেতরেতে প্রবেশ করার জন্য এই লাইসোজাইম দরকার পড়ে, যেটা দিয়ে ওরা হোস্ট সেলের আউটার কভারিংটাকে নষ্ট করে দেয় এবং তার ভেতরেতে প্রবেশ করে। এবার দেখো ভাইরাস, আমরা একটু আগেই দেখলাম যে তার সাইজ খুব ছোট হয়। এবার উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, তাহলে উদ্ভিদের সবথেকে বড় আকৃতির ভাইরাস এবং সবথেকে ছোট আকৃতির ভাইরাস যদি দেখা হয়, তাহলে সবথেকে বড় আকৃতির ভাইরাস যেটা, সেটা হচ্ছে বিটা ইয়েলো ভাইরাস। ঠিক আছে, এর মোটামুটি দেখো 1250 থেকে 40 ন্যানোমিটার এর ডায়ামিটার। আর স্যাটেলাইট টব্যাকো নেক্রোসিস ভাইরাস যেটা, সেটা হচ্ছে স্মলেস্ট প্ল্যান্ট ভাইরাস, যেটা ডায়ামিটার হচ্ছে 8 ন্যানোমিটার। আর অন্যদিকে যদি অ্যানিমেলের কথা বলা হয়, তাহলে অ্যানিমেলের রেসপেক্টে সবথেকে বড় যে ভাইরাস যেটা রয়েছে সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি পক্স ভাইরাস, যেটাকে বলা হয় ভ্যারিওলা ভাইরাস। এবং এই পক্স ভাইরাস, এটার যে ডায়ামিটার হয় সেটা হচ্ছে 300 মানে থেকে এটা 230, এই রেঞ্জের মধ্যে এটা ভ্যারি করে। আর অন্যদিকে রাইনো ভাইরাস যেটা থাকে, সেই রাইনো ভাইরাসটার হচ্ছে 10 ন্যানোমিটার। এবার দেখা যায় যে মানুষের ক্ষেত্রে মানে পক্স ভাইরাস যেটা, সেটা কিন্তু অনেক আগে আবিষ্কার হয়েছে এবং মোটামুটি মনে করা হয় যে পক্স ভাইরাস যেটা, সেটাই হচ্ছে আমাদের প্রাণীদের মধ্যে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস। প্রাণীদের মধ্যে সবথেকে প্রথম যে ভাইরাসটা আবিষ্কার হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পক্স ভাইরাস। কারণ ওই পক্সের ক্ষেত্রেই দেখো এডওয়ার্ড জেনার, সে কিন্তু ইনজেকশন, যেটা ভ্যাকসিন যেটা বলা হয় বা ভ্যাকসিনেশন, সেই কাজটা তিনি করেছিলেন। এরপর আরও কতগুলো কনসেপ্ট আসে, সেটা হচ্ছে ভাইরাসের সাথে সম্পর্কযুক্ত কিছু গঠনের অ্যাকচুয়ালি নাম এখন জানা যায় এবং সেইগুলো সম্পর্কে একটুখানি আমরা জেনে নিই, কারণ এদের টার্মগুলো খুব সিমিলার। তো এই টার্মগুলোকে আমরা পাশাপাশি রেখে কম্পেয়ার করে পড়বো, তাতে আমাদের মনে রাখতে জিনিসগুলো সুবিধা হবে। প্রথম হচ্ছে দেখো ভিরিয়ন। ভিরিয়ন বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ভাইরাসের এক একটা ইউনিট, মানে অ্যাকচুয়ালি ভাইরাসের সংক্রমণযোগ্য, ঠিক আছে, বা ইনফেকশাস একটা ইউনিট, যেটা হচ্ছে ভাইরাসের ইউনিট, মানে একক ভাইরাস, এক একটা ভাইরাসকে যেটা বলা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিরিয়ন। এবং ভিরিয়ন কিন্তু ইনফেকশান ঘটাতে সক্ষম, মানে পার্টিকুলারলি একটা ভাইরাসকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ভিরিয়ন, মানে অ্যাকচুয়ালি ভাইরাসের একটা ইউনিট। অন্যদিকে কারণ ভাইরাস তো একটা গ্রুপকে বোঝায়, যে ভাইরাস অনেক কটা, যেমন অ্যানিমেলস বলতে অনেক কটা গ্রুপকে অ্যাকচুয়ালি বোঝানো হয়। এবার সেখান থেকে ইন্ডিভিজুয়ালি একটা অ্যানিম্যালকে যখন আমরা বলছি যে শুধু একটা মানুষ বা শুধু একটা বাঘ, তো সেইখানে এই জিনিসটা এখানেই বোঝানো হচ্ছে যে অ্যাকচুয়ালি ভিরিয়ন বলতে পার্টিকুলারলি একটা ভাইরাসকে এখানে বোঝানো হচ্ছে বা একটা ইউনিটকে বোঝানো হচ্ছে।
অন্যদিকে বলা হচ্ছে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে প্রায়ন। প্রায়ন যেটা, বা অনেক ক্ষেত্রে এটাকে প্রিয়নও বলা হয়। তো প্রিয়ন বা প্রায়ন যেটা রয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, যে অনেক সময় দেখতে পাওয়া যায় যে কোনো কোনো ক্ষেত্রে যে ভাইরাসের যে গঠনটা থাকে, গঠনটা খুব সিম্পল। মাঝে সেন্টারে ডিএনএ বা আরএনএ আছে, মানে নিউক্লিক অ্যাসিড আছে, আর বাইরের দিকে প্রোটিন কভারিং আছে। তো কোনো কোনো সময় দেখা যায় যে এমন অনেক সময় কিছু ইনফেকশাস অ্যাকচুয়ালি এজেন্ট হয়, যে কিছু পদার্থ হয় যেগুলোর মাধ্যমে মানুষের বা অন্যান্য জীবের ক্ষেত্রে রোগ সৃষ্টি হয়। সেটাতে শুধুমাত্র ভাইরাসের যে স্ট্রাকচার, তার শুধু প্রোটিনটা আছে, কিন্তু তার নিউক্লিক অ্যাসিডটাও নেই। তাহলে সেটাও কিন্তু অনেক সময় ইনফেকশাস এজেন্ট হিসেবে কাজ করতে পারে। যেমন দেখতে পাওয়া যায় ম্যাড কাউ ডিজিজ বলে একটা রোগ আছে, যেটা অ্যাকচুয়ালি প্রায়নের থ্রু দিয়ে সেটা কিন্তু হয়। ঠিক সেরকমই দেখা যায় ভাইরয়েড বলে আর একটা স্ট্রাকচারের কথা বলা হয়, যে ভাইরয়েড হচ্ছে অ্যাকচুয়ালি ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন থাকে। এবার দেখো এই প্রায়নের ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে শুধু প্রোটিন থাকে, আর এটার ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আরএনএ হয়। আরএনএ, সিঙ্গেল আরএনএ, এবং সেই আরএনএটার বাইরে কোনো কভারিং নেই, ন্যাকেড আরএনএ। তো সেই আরএনএটাই অনেক সময় ইনফেকশাস হয়, এবং এটার প্রভাবে অনেক সময় অনেক উদ্ভিদ বা প্রাণীর মধ্যে রোগ সৃষ্টি হয়। যেমন দেখো পটেটো স্পিন্ডল টিউবার ভাইরয়েড, এটার কারণে অ্যাকচুয়ালি রোগ সৃষ্টি হয়। বা কোকোনাট ক্যাডাং ক্যাডাং ভাইরয়েড, এই কোকোনাট ক্যাডাং ক্যাডাং ভাইরয়েড যেটা, এটা অ্যাকচুয়ালি দেখবে অনেক সময় বলা হয় যে নারকেল গাছেতে পোকা হয়েছে, আস্তে আস্তে দেখবে গাছটা নষ্ট হয়ে যায়। এখানে পোকা বলতে কিন্তু ওরকম আলাদা করে কোনো পোকা নয়, এটা এই ভাইরয়েডের থ্রু দিয়ে ওটা ইনফেক্ট হয়, এবং আস্তে আস্তে নারকেল গাছ যেটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে দেখো ভাইরয়েড যেটা, সেটা হচ্ছে একটা শুধুমাত্র সার্কুলার আরএনএ, ঠিক আছে, একটা চক্রাকৃতি আরএনএ স্ট্রাকচার, যে আরএনএ স্ট্রাকচারটাই ইনফেকশাস এজেন্ট হিসেবে কাজ করছে। তার মানে এটা কিন্তু ভাইরাসের থেকেও দেখো সিম্পলিফাইড স্ট্রাকচার। তো অ্যাকচুয়ালি ভিরিয়ন হচ্ছে ভাইরাসের ইউনিট। যদি কোনো সময় কোনো ইনফেকশাস এজেন্টে শুধু প্রোটিনটা থাকে, তখন তাকে বলা হয় প্রায়ন। আর যদি দেখা যায় শুধু নিউক্লিক অ্যাসিড থাকে, তখন তাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ভাইরয়েড। এরপর একটা টার্ম আছে, সেটা হচ্ছে ইন্টারফেরন। যখনই দেখতে পাওয়া যায় যে আমাদের বডির কোনো সেল অ্যাকচুয়ালি ভাইরাস যে ইনফেক্টেড হয়, তখন সেই সেলটা ইন্টারফেরন বলে একটা কেমিক্যাল সিনথেসিস করে, এবং আশপাশের সেলকে অ্যাকচুয়ালি স্টিমুলেট করে। তাহলে যখনই কোনো একটা সেল অ্যাকচুয়ালি ভাইরাসের থ্রু দিয়ে ইনফেকশান হয়, তাহলে সেই ভাইরাসটা যাতে আশপাশের সেলগুলোকে ক্ষতি না করতে পারে, সেই জন্য কী করে, যে সেলটা ইনফেক্টেড হচ্ছে সে ইন্টারফেরন বলে একটা কেমিক্যাল সিক্রেট করছে, আশপাশের সেলগুলোকে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ করে দেয়, যে কারণে সেই আশপাশের সেলগুলো লাইসোজোম সিনথেসিসটাকে বাড়িয়ে দেয়। এবং লাইসোজোম সিনথেসিসটাকে বাড়িয়ে দেওয়ার জন্য ভাইরাস যখনই পাশের সেলগুলোকে ঢুকতে যায়, সঙ্গে সঙ্গে লাইসোজোম নষ্ট করে দেয়। তাহলে এটা দেখো আমাদের একটা ইমিউন সিস্টেমের একটা পার্ট, বা অনাক্রম্যতন্ত্রের একটা পার্ট, যে বডির মধ্যে কোনো একটা সেল ভাইরাস দিয়ে ইনফেক্টেড হলেই সেই সেলটাই আশপাশের সেলগুলোকে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ করে দিচ্ছে। তো যে কেমিক্যালের থ্রু দিয়ে সে আশপাশের অ্যাকচুয়ালি সেলগুলোকে অ্যাক্টিভ করে, সেই কেমিক্যালটারই অ্যাকচুয়ালি নাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইন্টারফেরন। তাহলে ইন্টারফেরন সবসময় ভাইরাস ইনফেকশানের জন্য বা ভাইরাল ইনফেকশানের জন্যই সিনথেসিস হয়। এবার দেখো আরও কতগুলো টাইপের অ্যাকচুয়ালি ভাইরাস দেখছি। প্রথম হচ্ছে রিও ভাইরাস। রিও ভাইরাস হচ্ছে যে কোনো সময় দেখতে পাওয়া যায় নন এনভেলপড ডবল স্ট্যান্ডার্ড আরএনএ, যেটা ইনফেকশাস এজেন্ট হিসেবে কাজ করে। মেনলি দেখো একটু আগে যেটা আমরা পড়লাম, সেটা হচ্ছে যে একটু আগে দেখো ভাইরয়েড বলে একটা কথা পড়লাম। ভাইরয়েড যেটা রয়েছে, সেই ভাইরয়েডের ক্ষেত্রে আমরা দেখো পড়লাম যে সেখানেতেও একটা কিন্তু নিউক্লিক অ্যাসিডের চেন সেখানেতে রোগ সৃষ্টি করছে। যেমন পড়লাম দেখো কোকোনাট ক্যাডাং ক্যাডাং ভাইরয়েড, কিন্তু ওখানে ছিল যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, ঠিক আছে, বাইরে কোনো কভার নেই, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। এখানেতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড আরএনএ, এটা রয়েছে। এর বাইরেতে ক্যাপসিড বলে প্রোটিনের কভারিংটা আছে, যেটা কিন্তু ওখানে ক্যাপসিড কভারিংটাও নেই, কিন্তু তার বাইরেতে যে এনভেলপ যে কভারিংটা থাকার কথা সেইটা এদের ক্ষেত্রে নেই। তার মানে এদের সিম্পল হচ্ছে যেটা ডবল স্ট্যান্ডার্ড আরএনএ, আর ওপরেতে অ্যাকচুয়ালি ক্যাপসিডের কভারিংটা সেখানে রয়েছে। তাহলে তারা হচ্ছে রিও ভাইরাস। সেকেন্ড হচ্ছে রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস হচ্ছে যাদের বাইরেতে এনভেলপড
মানে বাইরের যে অ্যাকচুয়ালি ভেতরেতে সেন্টারে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ আছে এবং তার বাইরেতে ক্যাপসিড আছে এবং সব থেকে বাইরেতে সেখানে এনভেলপ, ওই যে আমরা পড়ছিলাম দেখবে যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট দিয়ে তৈরি এনভেলপ থাকে, সেই এনভেলপও কিন্তু এখানেতে অ্যাকচুয়ালি আছে। এবং এরা অ্যাকচুয়ালি দেহের ভেতরেতে এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় রেট্রোভাইরাস যেগুলো হয়, রেট্রোভাইরাস সবসময় এফেক্ট করে অ্যানিম্যাল বডিতে, এবং যখনই অ্যানিম্যাল বডিতে ওটা এফেক্ট করতে যায়, দেখো এদের জেনেটিক মেটেরিয়ালটা তো আরএনএ, তো যখনই অ্যানিম্যাল বডিতে ঢুকবে অ্যাকচুয়ালি ধরো কোনো একটা ভাইরাস যেটা আরএনএ ভাইরাস, সাপোজ আমি বলছি এইচআইভি ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এই ভাইরাসটা যখন মানুষের দেহেতে ইনফেক্ট করতে আসে, মানুষের সেলের যে অ্যাকচুয়ালি নিউক্লিক অ্যাসিড সেটা তো ডিএনএ, তাহলে কি হবে, এই আরএনএটা প্রবেশ করার পর সবার প্রথম যেটা হয়, এই আরএনএটা অ্যাকচুয়ালি কনভার্ট হয় ডিএনএতে, এবং সেই ডিএনএতে কনভার্ট হওয়ার পর সেই ডিএনএটা অ্যাকচুয়ালি হোস্টের ডিএনএ বা মানুষের ডিএনএর সাথে এটা অ্যাটাচড হয়। তো সেই কারণে দেখো এদের যেটা দরকার পড়ছে সেটা হচ্ছে আরএনএটা হোস্টের বডিতে ঢোকার পর সেটাকে ডিএনএতে কনভার্ট করতে হচ্ছে। তাহলে এই ডিএনএতে কনভার্ট করার, আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতিটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। যেহেতু এরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটা উৎসেচক এই কাজটা করার জন্য প্রয়োজন লাগে, তো এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকটা এই রেট্রোভাইরাসের মধ্যে থাকে, সেই কারণেই ওদেরকে অ্যাকচুয়ালি বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক কন্টেনিং। তো সেই কারণেই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম কন্টেনিং ভাইরাস, সেইটাকেই শর্টে বলা হয় সেটা হচ্ছে রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস, কিন্তু এরা এফেক্ট করে বা ইনফেক্ট করে সেটা হচ্ছে ডিএনএ কন্টেনিং কোনো একটা হোস্ট সেলকে। তাহলে সেই জন্য অ্যাকচুয়ালি এদের হোস্টের ভেতরে ঢোকার পর তাদের যেটা করতে হয়, নিজেদের আরএনএটাকে ডিএনএতে কনভার্ট করতে হয়, আর তার জন্যই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটা এনজাইম দরকার লাগে, যেটা তারা নিজের দেহের মধ্যেই তাদের থাকে, ভাইরাসের দেহের মধ্যেই থাকে, এবং রিভার্স ট্রান্সক্রিপশানে তারা আরএনএ থেকে ডিএনএ সিনথেসিস করে এবং সেই ডিএনএটাকেই অ্যাকচুয়ালি হোস্ট সেলের মধ্যে ইনকর্পোরেট করে দেয়, মানে সেখানেতে প্রবেশ করে দেয়। তো এদের মধ্যে দেখা যায়, এবং এনভেলপ যেটা থাকে, এনভেলপটা অ্যাকচুয়ালি কী করে, ওদের বডির বাইরের একটা এক্সট্রা কভারিং যেটা কি করে হোস্টের বিভিন্ন এনজাইমের হাত থেকে ওদেরকে বাঁচায়। সেই জন্য দেখা যায় যে সমস্ত ভাইরাসগুলো ইনফেক্টেড, মানে বিভিন্ন ইনফেকশান ঘটায় মানুষের দেহেতে, যাদের এনজাইম সিস্টেম অনেক স্ট্রং, তাহলে তাদের দেহেতে প্রবেশ করার সাথে সাথে তাদের দেহের ইমিউন সিস্টেম তো ওকে নষ্ট করে দিতে পারে। তো সেই জন্য উন্নত জীবের দেহেতে যারা ইনফেক্ট করে, সেই সমস্ত ভাইরাসের চারপাশেই অ্যাকচুয়ালি এনভেলপ থাকে, যাতে সেই এনজাইমগুলোর হাত থেকে ওরা বাঁচতে পারে। আর অন্যদিকে দেখো রাইনো ভাইরাস, যেটা রাইনো কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে নাক, দেখবে রাইনোসোরাস গন্ডারের নাম, দেখবে গন্ডারের নাকেতে দেখবে যে ওই সিংয়ের মতো একটা গঠন থাকে, তো সেই যে স্ট্রাকচারটা রয়েছে তো ওইটাকেই বলা হয় সোরাস। তাহলে রাইনো কথাটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে, মানে অর্থ হচ্ছে সেটা হচ্ছে নাক। তো অ্যাকচুয়ালি দেখো রাইনো ভাইরাস এটা এফেক্ট করে সেটা হচ্ছে ম্যামেলসদের, সেটা দেখা যায় যে বিশেষ করে গবাদি পশুর নাক এবং খুর পায়েতে অ্যাকচুয়ালি এই ভাইরাস দিয়ে এফেক্টেড হয়। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি রাইনো ভাইরাস হচ্ছে স্মলেস্ট ভাইরাস, এবং এটা মেনলি ফেস এবং ফিট এটা এফেক্ট করে, এবং দেখবে শীতকালে আমাদের যে সর্দি কাশি হয় তারও কারণ সেটা হচ্ছে রাইনো ভাইরাস, যে একজনের থেকে একজনাকার খুব তাড়াতাড়ি কিন্তু স্প্রেড করে। এবার দেখো এই যে এখানে একটা ঘটনা আমরা পড়লাম রেট্রোভাইরাসের ক্ষেত্রে, যেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশান। তো রিভার্স ট্রান্সক্রিপশানের জন্য যে এনজাইমটা দরকার লাগে সেটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এবং এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যখন কাজ করে তখন দেখো আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। দেখো এই যে হোস্ট যেটা রয়েছে, এটা দেখো প্যাথোজেন যেটা, এর আরএনএটা সবার প্রথম হোস্ট সেলেতে প্রবেশ করলো। হোস্ট সেলেতে প্রবেশ করার পর দেখো এইটা হচ্ছে এনজাইমটা, এই যে ছোট্ট মতো একটা গোল মতো সিম্বল দেখিয়েছে, সেইটার মাধ্যমেই এটা দেখো ডিএনএতে কনভার্ট হয়। এবার এটা ছিল দেখো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, সেখান থেকে প্রথম সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হলো, তারপর সেখান থেকে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এবং সেই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএটা এসে অ্যাকচুয়ালি এর ডিএনএর সাথে এসে অ্যাটাচড হয়ে গেল। এবার এইভাবে এই পদ্ধতিতে আরএনএ থেকে যে ডিএনএটা তৈরি হয়, এই যে ডিএনএটা তৈরি হলো, এই ডিএনএটা অ্যাকচুয়ালি আরএনএ থেকে তৈরি হওয়া। তো এই ডিএনএগুলোকে বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ বা শর্টে বলা হয় সিডিএনএ। তাহলে অ্যাকচুয়ালি দেখো যে যখন কোনো সময় আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, অর্থাৎ যেটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে যখন ডিএনএ তৈরি হয়, তখন সেই ডিএনএগুলোকে বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ বা বলা হয় সেটা হচ্ছে সিডিএনএ।
এবার অন্যদিকে চলে আসছি, দেখো সেটা হচ্ছে ভাইরাল রিপ্রোডাকশনের ক্ষেত্রে, যে ভাইরাস কিভাবে অ্যাকচুয়ালি বাড়ে। তার খুব সিম্পল মেথড দেখো এক্ষুনি আমরা পড়লাম, যে কোনো ভাইরাস কি করে। ধরো এই যে বলা হচ্ছে এইচআইভি ভাইরাস যখন মানুষের দেহেতে এফেক্ট করে, কিভাবে করে, ধরো এটা একটা মানুষের দেহের কোষ, ঠিক আছে, এটা একটা হিউম্যান সেল। এবার এখানেতে যখন ইনফেক্ট করতে যায় তখন দেখো এইচআইভি যে ভাইরাস থাকে, এইচআইভি ভাইরাস সবার প্রথম এই হোস্ট সেলের কিছু রিসেপ্টর মলিকিউল থাকে, মানে কিছু দেখো রিসেপ্টর আছে, যেমন এটার নাম দিয়েছে একটা দেখো CD4, এই রিসেপ্টরটার নাম, ঠিক আছে। এই সিডি কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, তো এটা মনে রাখার সেই অর্থে দরকার নেই। তো জাস্ট দেখো CD4 বলে একটা রিসেপ্টর আছে যার গায়েতে অ্যাকচুয়ালি কি হয়, এইচআইভি ভাইরাসটা এসে অ্যাটাচড হয়, এবং অ্যাটাচড হয় যেটা, সেটা একটা প্রোটিনের মাধ্যমে, সেটা হচ্ছে GP120, ঠিক আছে, এটার নাম হচ্ছে GP120। জিপি কথাটার অর্থ হচ্ছে গ্লাইকোপ্রোটিন 120, ঠিক আছে। এবার দেখো সবার প্রথম হোস্ট সেলের গায়েতে অ্যাকচুয়ালি ভাইরাসটা এসে অ্যাটাচড হয়। অ্যাটাচড হওয়ার পর ধীরে ধীরে দেখো যে আস্তে আস্তে ভাইরাসটা পুরোপুরি হোস্ট সেলের গায়ের ভেতরে দেখো অ্যাটাচড হয়ে যাচ্ছে, এবং অ্যাটাচড হয়ে যাওয়ার পর আস্তে আস্তে দেখো এইখানেতে একটা ছোট্ট পোর তৈরি হচ্ছে, যেখান দিয়ে এই এইচআইভি ভাইরাসের যে আরএনএটা আছে, এই ভেতরেতে রয়েছে এইগুলো হচ্ছে আরএনএ, আর এই যে বাইরে যেটা রয়েছে এইখানে দেখো একদম এই ভেতরের এইগুলো হচ্ছে ক্যাপসিড, ঠিক আছে, আর একদম আউটার যে কভারিংটা সেটা হচ্ছে এনভেলপ, কারণ ভাইরাসের স্ট্রাকচার নিউক্লিক অ্যাসিড, ক্যাপসিড, এনভেলপ। এবার দেখো এনভেলপ যেটা রয়েছে সেটা কিন্তু সেল মেমব্রেনের সাথে অ্যাটাচড হয়ে গেছে, এবং এখানে ছোট্ট পোর তৈরি হয়েছে, যে পোরটার ভেতর দিয়ে আস্তে আস্তে ঢুকে চলে এলো দেখো ভাইরাসটা, এবং ভাইরাসের ঢোকার পরই দেখো ভাইরাসের ক্যাপসিড যেটা, সেইটা সাইটোপ্লাজমের মধ্যে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে ধীরে ধীরে আরএনএ যেটা, সেই আরএনএটা বেরিয়ে যাচ্ছে। এবার দেখো এই আরএনএটা যেটা করছে সেটা হচ্ছে দেখো আরএনএ থেকে এই কনভার্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডিএনএ, এবং সেখানে দেখো ওই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে যে এনজাইমটা রয়েছে, সে অ্যাকচুয়ালি যেটা করছে সেটা হচ্ছে আরএনএ থেকে ডিএনএতে কনভার্ট করছে। দেখো আরএনএটা হচ্ছে রেড কালারের, আর ডিএনএ যেটা রয়েছে সেটা কিছুটা দেখো ইয়েলোইশ কালারের অ্যাকচুয়ালি রয়েছে। তো সেখান থেকে দেখো আরএনএ থেকে তৈরি করছে যেটা ডিএনএ। এবার প্রথম যেটা হলো আরএনএ থেকে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হলো। এরপর দেখো পর মুহূর্তে যেটা করছে সেটা হচ্ছে সেই ডিএনএটা থেকে আর একটা উল্টো দিকে ডিএনএ তৈরি হলো, যেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি দেখো ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তাহলে এটা যেটা তৈরি হলো এটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএটা আস্তে আস্তে সাইটোপ্লাজম থেকে ঢুকে গেল যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, এবং নিউক্লিয়াসের মধ্যে ঢোকার পর এখানে দেখা যায় ইন্টিগ্রেস বলে একটা এনজাইমের হেল্পে এখানেতে অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে হোস্ট ডিএনএর সাথে অ্যাকচুয়ালি ভাইরাল ডিএনএ যেটা, সেটা অ্যাটাচড করে যায়। তাহলে এখানে দেখো দুটো এনজাইম অ্যাকচুয়ালি রয়েছে, একটা এনজাইম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যেটা দিয়ে এই আরএনএ থেকে ডিএনএ তৈরি করলো, আর সেকেন্ড একটা এনজাইম যেটা ভাইরাসের দেহের ভেতরেই ছিল সেটা হচ্ছে ইন্টিগ্রেস, যার মাধ্যমে হোস্ট ডিএনএর মধ্যে অর্থাৎ মানুষের দেহের ভেতরেতে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে এই ভাইরাসটা এসে ঢুকে যাচ্ছে, এই ভাইরাসটা এসে অ্যাটাচড হচ্ছে। এইবার দেখো যখন এ সংখ্যায় বাড়তে যাবে তখন এ কী করছে, কিছু আরএনএ তৈরি করে। দেখো ডিএনএ থেকে আরএনএ তৈরি করছে। এবার এই আরএনএগুলোর মধ্যে থেকে কিছু আরএনএ ওটা জেনেটিক আরএনএ হিসেবে কাজ করে, মানে ওই আরএনএটাই নতুন ভাইরাসের আবার ভেতরকার আরএনএ হিসেবে থেকে যাবে। আর কিছু আরএনএ আছে যেগুলো থেকে ভাইরাসের এই বাইরেকার যে সমস্ত ক্যাপসিড বা এই এনভেলপ এইগুলোকে সব তৈরি করার জন্য যে প্রোটিনগুলো, সেই প্রোটিনগুলো সিনথেসিস করে। তাহলে দেখো কিছু আরএনএ দেখো তৈরি হলো যেগুলো অ্যাকচুয়ালি এখানে জেনেটিক আরএনএ হিসেবে থেকে গেল, আর কিছু আরএনএ তৈরি হলো যে আরএনএগুলো থেকে প্রোটিন তৈরি হলো, যে প্রোটিনগুলো অ্যাকচুয়ালি কি করবে, যে এর স্ট্রাকচারগুলো তৈরি করতে কাজে লাগবে। এরপর দেখো সেল মেমব্রেনের একটা সাইডেতে এই ভাইরাসের সমস্ত কম্পোনেন্টগুলো চলে আসছে, এবং এরা একে অপরের সাথে যুক্ত হয়ে হয়ে আস্তে আস্তে দেখো স্ট্রাকচার তৈরি করছে পুরোপুরি ভাইরাসের, নতুন ভাইরাসের, এবং তারা দেখো হোস্ট সেল থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে দেখো এই যে ডিএনএটা যেহেতু হোস্ট সেলের মধ্যে থেকেই গেল, তাহলে এই ডিএনএ থেকেই কনস্ট্যান্টলি এরকম অসংখ্য ভাইরাস তারা কিন্তু তৈরি করতে পারবে। তার মানে একটা ভাইরাস দেখো দেহের ভেতরে প্রবেশ করলো এবং মেন ডিএনএর সাথে গিয়ে অ্যাটাচড হয়ে গেল, এবং সেখান থেকে অসংখ্য দেখো এইচআইভি ভাইরাস তৈরি করছে,
এবং গোটা দেহের মধ্যে ওই ভাইরাসগুলোকে ছড়িয়ে দিচ্ছে। এবার এখানের এই যে গোটা প্রসিডিওরটা রয়েছে, এই প্রসিডিওরটার মধ্যে কতগুলো ফেজ রয়েছে। প্রথমেই রয়েছে দেখো ইনফেকশান ফেজ। ইনফেকশান ফেজ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ভাইরাস যখন দেখো এই GP120 প্রোটিনের মাধ্যমে এই CD4 প্রোটিনের সাথে অ্যাটাচড হচ্ছে এবং অ্যাটাচড হওয়ার পর আস্তে 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 দেখো সেখান থেকে এই যে এর মধ্যেকার যে অ্যাকচুয়ালি আরএনএটা রয়েছে ক্যাপসিড সহ সেটা এর ভেতরেতে প্রবেশ করিয়ে দিচ্ছে। এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ইনফেকশান ফেজ, অর্থাৎ যে পদ্ধতিতে ভাইরাল ডিএনএটা অ্যাকচুয়ালি হোস্টের ভেতরেতে ঢুকে গেল। এরপর হচ্ছে এক্লিপস ফেজ। এক্লিপস ফেজ বলতে বোঝানো হয় যে দেখো এই ফেজটার পরবর্তী যখন ডিএনএটাকে ট্রান্সফার করে দিল, এই এনভেলপ বা বাইরের এই কভারিং যেগুলো থাকে সেগুলো ম্যাক্সিমামই নষ্ট হয়ে যায়। সেই জন্য এর পরবর্তী ঘটনাটা সেলের বাইরে থেকে কখনোই কিন্তু কিছু বোঝা যায় না। ভাইরাস এরপর যে এই যে ভেতরেতে আসার পর এরা এই যে চেঞ্জেসগুলো করছে, এই চেঞ্জেসগুলো কিন্তু বাইরে থেকে বোঝাই যায় না। তো সেই জন্য এই দশাটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে এক্লিপস ফেজ। এক্লিপস ফেজেতেই যেটা হয় সেটাতেই এই হোস্ট ডিএনএর মধ্যেতে অ্যাকচুয়ালি ভাইরাল ডিএনএটা এসে অ্যাটাচড হয়। এইটাই হচ্ছে এক্লিপস ফেজ, অর্থাৎ এই আরএনএ থেকে ডিএনএ তৈরি করলো এবং সেই ডিএনএটা ইন্টিগ্রেসের মাধ্যমে এসে হোস্ট ডিএনএর সাথে অ্যাটাচড হলো। এরপর সেটা হচ্ছে ম্যাচুরেশন ফেজ। ম্যাচুরেশন ফেজেতে কি হয় যে যখন এই ডিএনএটা থেকে আরএনএ তৈরি করছে এবং প্রোটিন তৈরি করছে এবং নতুন নতুন প্রচুর পরিমাণে ভাইরাস এই হোস্টের বডির ভেতরে তৈরি হচ্ছে। এবং লাস্ট হচ্ছে লাইসিস ফেজ, যখন হোস্ট সেলকে নষ্ট করে ভাইরাসগুলো চারপাশে রিলিজ হয়ে যাচ্ছে তখন সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে লাইসিস ফেজ। তাহলে এই চারটে ফেজের থ্রু দিয়েই অ্যাকচুয়ালি কিন্তু ভাইরাস যে কোনো হোস্টের বডিতে ঢোকে এবং সেখানে বাড়ে। এবার ন্যাচারালি দেখো যে মানুষের ক্ষেত্রে যেভাবে এই এইচআইভি ভাইরাস এফেক্ট করে, যে হোস্ট সেল আলাদা আলাদা হতে পারে, প্ল্যান্টের ক্ষেত্রে হতে পারে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হতে পারে, কিন্তু প্রত্যেকেরই কার্য পদ্ধতিটা কিন্তু একই রকম। এবার এখানেতে একটু খেয়াল করে দেখো যেখানে একটা দেখো ডায়াগ্রাম দেখানো হচ্ছে, যে এখান থেকে আমরা দেখব যে কিভাবে একটা ভাইরাস সেখানে তৈরি হয়। তো সেখানেতে দেখো এই ঘটনাটাকে একদম প্রথম থেকে স্টার্ট হোক, তাহলে আমি বোঝাতে সুবিধা হবে। একটু জাস্ট অবজার্ভ করো জিনিসটা ভালো করে, তাহলে দেখো বুঝতে সুবিধা হবে যে কিভাবে ঠিক এই যে ঘটনাটা আমরা পড়লাম যে এইচআইভি ভাইরাস যে এফেক্ট করছে যে আমাদের দেহেতে এবং সেটা কিভাবে বাড়ে বা কিভাবে সেটা রিপ্রোডিউস করে সেটা পদ্ধতিটাই দেখানো হয়েছে। দেখো এই যে স্ট্রাকচারটা রয়েছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এইচআইভি ভাইরাসের একটা স্ট্রাকচার। এবার এইচআইভি ভাইরাসের স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছো যে এই চারপাশে যেটা রয়েছে এইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো GP120 যে প্রোটিনটা আমরা দেখলাম সেটা। এবার ভাইরাসটার যে স্ট্রাকচার এইটা হচ্ছে এক্স্যাক্টলি ভাইরাসটার স্ট্রাকচার এখন যেটা দেখছো এইটা হচ্ছে ভাইরাসটার স্ট্রাকচার। এই বাইরেটা এনভেলপ, এটা ক্যাপসিড, আর এটা হচ্ছে আরএনএ। দেখো যখনই ভাইরাসটা কোনো একটা হিউম্যান সেল, ধরো এটা হিউম্যান সেল, একে এফেক্ট করতে যায়, এটা দেখো CD4, এটা GP120। দেখো সবার প্রথম এইচআইভি ভাইরাস যখন কোনো হোস্টের ভেতরেতে ঢুকতে যায় তাহলে সবার প্রথম দেখো GP120 যেটা এনভেলপের একটা প্রোটিন গ্লাইকোপ্রোটিন 120 সেটা CD4 প্রোটিনের সাথে অ্যাটাচড হয়। অ্যাটাচড হওয়ার পরই দেখো আস্তে আস্তে সেটা ধীরে ধীরে দেখো যেটা করছে সেটা হচ্ছে CD4 প্রোটিনটা ধীরে ধীরে ভাইরাসটাকে দেহের কাছে টেনে নিল এবং এখানেতে আস্তে আস্তে যে ঘটনাটা ঘটলো দেখো এই ক্যাপসিড সহ আরএনএটা ভেতরে ঢুকে এলো। এইটাই হচ্ছে ইনফেকশান ফেজ। এরপর কিন্তু আর বাইরে থেকে কোনো ঘটনাই বোঝা যাবে না, সেই জন্য এর পরবর্তী ফেজগুলো হচ্ছে এক্লিপস ফেজ, যেখানে দেখো এই সাইটোপ্লাজমের মধ্যে ক্যাপসিডটা নষ্ট হলো, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএগুলো বেরিয়ে এলো। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দিয়ে সবার প্রথম যেটা ঘটলো দেখো আরএনএ থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে দেখো ডিএনএ তৈরি হলো, কিন্তু এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। এবার এখান থেকে ডিএনএ পলিমারেজ বলে একটা এনজাইম দিয়ে যেটা ঘটে সেটা হচ্ছে ডিএনএ থেকে দেখো ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হলো। এইবার এই ডিএনএটা আস্তে আস্তে দেখো নিউক্লিয়াসের ভেতরে এসে প্রবেশ করছে। এইগুলো হচ্ছে নিউক্লিওপোর, হোস্টের বডির ভেতরেতে দেখো অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যেতে ধীরে ধীরে এসে প্রবেশ করছে এবং প্রবেশ করার পর ইন্টিগ্রেস প্রোটিনের হেল্পে দেখো সেটা যেটা করলো সেটা হচ্ছে হোস্ট সেলের সাথে ওটা অ্যাটাচড হয়ে গেল এবং এইভাবে এইটা কি বলা হয় সেটা হচ্ছে প্রোভাইরাস। এই স্ট্রাকচারটা যে হোস্টের ডিএনএ আর নিজের ডিএনএটা
অ্যাটাচ যে কন্ডিশনটা। এবার দেখো ও যখন বাড়তে চাইবে, তাহলে এই এত দূরই ছিল এক্লিপস ফেজ, এবার শুরু হলো এইটা যেটা, সেটা হচ্ছে ম্যাচুরেশন ফেজ। যখন ওর দেখো আবার সংখ্যায় বাড়ার প্রয়োজন হলো, তখন ওই ডিএনএ থেকে সে কী করছে, আস্তে আস্তে প্রচুর সংখ্যায় আরএনএ মলিকিউল তৈরি করছে। এবার আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনটা তৈরি করতে কাজে লাগে কে, রাইবোসোম। এই যে দেখো এইগুলো হচ্ছে, এই ভায়োলেট কালার, এগুলো হচ্ছে রাইবোসোম, এবং এই গঠনগুলো হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে রাইবোসোমগুলো রয়েছে, সেখানগুলোর মাধ্যমে এই যে আরএনএ যেগুলো তৈরি করলো, সেই আরএনএ থেকে অ্যাকচুয়ালি প্রোটিন তৈরি করে। দেখো এই যে বিভিন্ন প্রোটিন তৈরি করছে, দেখো এই যে বিভিন্ন সেগমেন্ট প্রোটিনের দেখো তৈরি হচ্ছে, এবং এরকম বিভিন্ন আরএনএ থেকে বিভিন্ন রকমের প্রোটিনগুলো তৈরি করে। এই প্রোটিনগুলোই অ্যাকচুয়ালি কী করবে, ওই ক্যাপসিড বা এনভেলপ, এই যে স্ট্রাকচারগুলো তৈরি করতে কাজে লাগবে। তাহলে এরা দেখো পরপর ওরকম প্রোটিন, বিভিন্ন রকমের দেখো প্রোটিন কম্পোনেন্ট তারা কিন্তু তৈরি করছে। ওই যে আরএনএগুলো তৈরি করেছিল, সেই আরএনএগুলো থেকেই সব রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রোটিন তৈরি হলো। এরপর গলগি বডিসের মধ্যে ওই প্রোটিনগুলো যায়, এবং যাওয়ার পর সেখানে প্রোটিয়েজ এনজাইমের হেল্পে সেগুলো, সেই প্রোটিনগুলো ছোট ছোট পার্টে কেটে গিয়ে সেখান থেকে ছোট ছোট কম্পোনেন্টগুলো আস্তে আস্তে তৈরি হতে শুরু হয়। যেমন খেয়াল করে দেখো এই যে স্ট্রাকচারটা, এইটাই হচ্ছে GP120। তো এরকমই দেখো GP120গুলো সব তৈরি হয়ে সেল মেমব্রেনের গায়ের কাছে চলে গেল, এবং বাকি প্রোটিনগুলোও দেখো সব চলে এসছে, এবং তার সাথে সাথে কিছু সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ যেগুলো দেখো তৈরি হয়েছে, যেগুলোকে বলা হয় জিনোমিক আরএনএ, সেগুলোও দেখো তৈরি হলো। এবার তৈরি হওয়ার পর দেখো এগুলো সব সহ, অর্থাৎ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ দুটো এবং কিছু প্রোটিন এবং চারপাশের কভারিং সহ এরা হোস্ট সেল থেকে বেরিয়ে আসে, এবং বেরিয়ে আসার পর এরপর দেখো এখনও কাজ চলছে, কারণ পুরোপুরি অরিজিনাল ভাইরাসের মতো দেখতে হয়নি। এরপর প্রোটিয়েজ এনজাইম এখানেতে বেরোনোর পর, হোস্টের বডি থেকে বেরোনোর পর সেগুলোকে কেটে দিচ্ছে, এবং আস্তে আস্তে দেখো ধীরে ধীরে বাকি যে ক্যাপসিড বা অন্যান্য স্ট্রাকচার যেগুলো, সেগুলো তৈরি করে কমপ্লিট একটা নতুন ভাইরাস তৈরি করে দিল। তাহলে এই ভাইরাসটা আবার সেকেন্ড গিয়ে কি করবে, অন্য কোনো হোস্ট সেলেতে গিয়ে ইনফেক্ট করবে, এবং ঠিক একই পদ্ধতিতে যেভাবে তারা সংখ্যায় বাড়ছে, এইভাবেই কনস্ট্যান্টলি প্রচুর সংখ্যায় এরা ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে এইভাবেই অ্যাকচুয়ালি কিন্তু ঘটনাটা ঘটছে, এবং যখনই হোস্ট সেল থেকে হোস্ট সেলের অ্যাকচুয়ালি মেমব্রেনটাকে নষ্ট করে দিয়ে ওরা বেরিয়ে চলে আসছে, সেই ঘটনাটাকেই বলছে লাইসিস ফেজ। এবার দেখো যারা আরএনএ ভাইরাস যখন ডিএনএ যুক্ত সেলকে এফেক্ট করে, তখন এই রিভার্স ট্রান্সক্রিপশন ঘটনাটা ঘটে। কিন্তু দেখা যায় যে কিছু ভাইরাস আছে, যেমন দেখো এই ব্যাকটেরিওফাজ, এই ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস। তাহলে এরা যখন কোনো হোস্ট সেলেতে এফেক্ট করতে যায়, এরা নিজেরাই যেহেতু ডিএনএ, তাহলে এদের কিন্তু আর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এই এনজাইমটা এদের থাকে না, এবং এদের প্রয়োজনও পড়ে না আরএনএ থেকে ডিএনএতে কনভার্ট করা, কারণ এদের জেনেটিক মেটেরিয়াল তো ডিএনএ। সেই জন্য এরা জাস্ট হোস্টের বডিতে ঢোকার পরই সেই ডিএনএটাই মেন ডিএনএর সাথে গিয়ে অ্যাটাচড হয়ে যায়। তখন দেখা যায় যে এদের অ্যাকচুয়ালি এক্লিপস যে ফেজ, সেই ফেজটা অনেকটা সিম্পল হয়, সেখানে কিন্তু এই রিভার্স ট্রান্সক্রিপশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে অ্যাবসেন্ট থাকে। ক্লিয়ার? তাহলে এই পদ্ধতিতেই ভাইরাস যেটা করে, সেটা হচ্ছে কোনো একটা হোস্ট সেলের মধ্যেতে ঢুকে তারা কিন্তু বাড়ে। এবার দেখো দুটো পদ্ধতিতে ভাইরাস অ্যাকচুয়ালি রিপ্রোডিউস করে। একটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে লাইটিক সাইকেল, এবং এটা আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাসের থ্রু দিয়ে এই জিনিসটাকে স্টাডি করব। ব্যাকটেরিওফাজ হচ্ছে এমন একটা ভাইরাস, যে ভাইরাসটা আমাদের জন্য হেল্পফুল, মানে আমাদের জন্য বেনিফিশিয়ারি। কারণ দেখা যায় এই ভাইরাসটা যেটা করে, সেটা হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়ার দেহেতে বাড়ে। এবার যেহেতু ব্যাকটেরিয়ার দেহেতে বাড়ে, তাহলে ব্যাকটেরিয়া তো আমাদের অনেক রোগ সৃষ্টি করে। তাহলে এই ভাইরাসটা দেখা যায় পরিবেশে ব্যাকটেরিয়ার দেহেতে বেড়ে ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করার জন্য আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বা বেনিফিশিয়ারি রোল প্লে করে। তো অ্যাকচুয়ালি দেখা যায় যে ব্যাকটেরিওফাজ যখন এই ভাইরাসটা যখন কোনো ব্যাকটেরিয়াকে এফেক্ট করে, তখন দুভাবে এফেক্ট করে। একটা হচ্ছে বলা হয় লাইটিক সাইকেল, একটাকে বলা হয় লাইসোজেনিক সাইকেল। একটুখানি দেখি যে কী জিনিসটার পার্থক্য। সবার প্রথম লাইটিক সাইকেলে যেটা হয়, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ কোনো একটা ব্যাকটেরিয়ার দেহেতে এসে প্রবেশ করলো। প্রবেশ করার পর দেখো ওর ডিএনএটা, ভাইরাল ডিএনএটাকে প্রবেশ করিয়ে দিল। এবার ভাইরাল ডিএনএটা প্রবেশ করার পর অ্যাকচুয়ালি এটা ব্যাকটেরিয়ার দেহেতে ধীরে ধীরে ওই ডিএনএটা দেখো বাড়ে,
এবং তার সাথে সাথে এখানে বিভিন্ন প্রোটিনও সিনথেসিস হয়ে নতুন অনেক ভাইরাস তৈরি করে এবং ভাইরাসটা তৈরি করার সাথে সাথেই দেখা যায় যে এরপর ওই ব্যাকটেরিয়াটাকে পুরো ধ্বংস করে দিয়ে ওই ভাইরাসগুলো চারপাশে ছড়িয়ে পড়ে। এবার ওই যে ভাইরাসগুলো চারপাশে ছড়িয়ে পড়লো তারা আবার কি করতে পারে, ফার্দার আবার কিন্তু ইনফেকশান করতে পারে। ধরো ওই ভাইরাসগুলো আবার কোনো একটা ভাইরাস আশপাশের কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে আবার গিয়ে প্রবেশ করলো এবং প্রবেশ করার পর সবার প্রথম যখনই প্রবেশ করছে, দেখো এইগুলো হচ্ছে ওদের অ্যাকচুয়ালি টেল ফিলামেন্ট, ঠিক আছে, সেইগুলো দিয়ে অ্যাটাচড হচ্ছে, দিয়ে আস্তে আস্তে নিজের ডিএনএটাকে প্রবেশ করিয়ে দিচ্ছে আবার দেখো হোস্ট সেলের মধ্যেতে, এবং সেখানেতে হোস্ট সেলের মধ্যে ওই ডিএনএটা আস্তে আস্তে সংখ্যায় বাড়ছে এবং তার সাথে সাথে আরও অনেক ভাইরাল প্রোটিন তৈরি করছে এবং সেই প্রোটিনগুলো তৈরি করার পর তারা আবার সব অ্যাসেম্বল হচ্ছে এবং অ্যাসেম্বল হওয়ার পর হোস্ট সেলটাকে আবার পুনরায় দেখো ডিস্ট্রয় করে দিয়ে ওরা বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কনস্ট্যান্টলি একটার পর একটা ব্যাকটেরিয়াকে নষ্ট করতে করতে ওরা সংখ্যায় বাড়ে এবং এই কাজগুলো করতে ওদের টাইম লাগে যেটা সেটা হচ্ছে 20 থেকে 30 মিনিট। এবং যখন একটা ব্যাকটেরিয়ার ভেতরেতে এই ভাইরাসগুলো বাড়ে তখন প্রায় দেখা যায় এক একটা ব্যাকটেরিয়ার মধ্যে থেকে একটা ভাইরাস ঢোকার পর সেখান থেকে প্রায় 200টা করে নতুন ভাইরাস সেখানে তৈরি হয়। তো এই ফেজটাতে যেহেতু দেখো এটা হোস্ট সেলেতে ঢুকছে, সেখানে বাড়ছে এবং হোস্ট সেলকে নষ্ট করে দিচ্ছে, সেই কারণেই এটাকে বলা হয় লাইটিক সাইকেল। কারণ অ্যাকচুয়ালি লাইসিস শব্দটার অর্থ হচ্ছে ধ্বংস করে দেয়া, সেখান থেকেই টার্মটা এসছে বলে অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে লাইটিক সাইকেল। কারণ লাইসিস কথাটার গ্রিক অর্থ হচ্ছে লুজ, মানে অ্যাকচুয়ালি নষ্ট করে দেয়, সেই জন্য ব্যাকটেরিয়াটার আর কোনো অস্তিত্বই থাকে না। তো এটা হচ্ছে লাইটিক সাইকেল। আরেক ধরনের লাইফ সাইকেল দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কোনো কোনো সময় দেখা যায় যে বাইরের এনভায়রনমেন্ট যেটা রয়েছে সেই বাইরের এনভায়রনমেন্টটা হয়তো ভাইরাসের জন্য ফেভারেবল নয়। তো তখন সে যদি কোনো ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে সংখ্যায় বেড়ে আবার বাইরেতে ধরো বেরিয়ে যায়, তাহলে তো বাইরের এনভায়রনমেন্ট যদি ফেভারেবল না হয়, টেম্পারেচার যদি বেশি থাকে বা কিছু, তাহলে তখন এই ভাইরাসগুলো নষ্ট হয়ে যেতে পারে। তখন তারা কি করে, তখন তারা অন্য একটা পাথওয়েতে যায়, যে পাথওয়েটাকে অ্যাকচুয়ালি বলা হয় লাইসোজেনিক সাইকেল। সেখানেতে যেটা করে যে তারা ওই কোনো ভাইরাসের মানে কোনো ব্যাকটেরিয়ার দেহের ভেতর ঢোকার পর সঙ্গে সঙ্গে তারা বাড়ে না, তারা যেটা করে সেটা হচ্ছে এর ভেতরে ঢোকার পর কিছুক্ষণ ইনঅ্যাক্টিভ থেকে যায় এবং তার পরবর্তী পর্যায়ে তারা অ্যাকচুয়ালি সংখ্যায় বাড়ে এবং হোস্ট সেলকে ডিস্ট্রয় করে দিয়ে বেরোয়। তো এই পদ্ধতিটা একটু আলাদা। তো এটাকে বলা হয় যেটা সেটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। লাইসোজেনিক সাইকেলে কীরকম ঘটনাটা ঘটে, ধরো কিছু ভাইরাস এরম তৈরি হয়েছে, এবার এই ভাইরাসগুলো গিয়ে অ্যাকচুয়ালি কোন একটা ব্যাকটেরিয়ার বডির ভেতরেতে ঠিক একই পদ্ধতিতে দেখো ইনফেক্ট করছে। ধরো এটা এসে কোনো একটা ব্যাকটেরিয়ার বডির ভেতরেতে এসে বসলো, এবার বাইরের এনভায়রনমেন্টটা আনফেভারেবল, তাহলে ওরা যেটা করবে সেটা হচ্ছে নিজেরা বেঁচে থাকার জন্য নিজের যে ডিএনএটা রয়েছে, কারণ জেনেটিক মেটেরিয়ালটাই তো আসল, সেটা ভেতরে প্রবেশ করিয়ে দেয়। কিন্তু এই অবস্থায় যদি এরা সংখ্যায় বেড়ে বাইরে বেরোয় তাহলে মারা যাবে, সেই জন্য ওরা যেটা করে সেটা হচ্ছে নিজের ডিএনএটাকে অ্যাকচুয়ালি প্রবেশ করিয়ে দেয়, যেটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে, এবং এইভাবে ইনঅ্যাক্টিভ কন্ডিশনে বছরের পর বছর থেকে যেতে পারে। এবার যতদিন বাদে 6 মাস 10 মাস 1 বছর যতদিন বাদে দেখা যাবে যে বাইরের এনভায়রনমেন্টটা ফেভারেবল হবে, তখন যেই ফেভারেবল হবে সঙ্গে সঙ্গে আবার হোস্ট ডিএনএ থেকে নিজের ডিএনএটাকে আলাদা করবে এবং নিজের প্রয়োজনীয় প্রোটিনগুলোকে সব তৈরি করবে এবং আবার দেখা যাবে যেটা করবে সেটা হচ্ছে বডিটাকে বাস্ট করে দিয়ে, মানে হোস্টের বডি বা ব্যাকটেরিয়ার বডিটাকে বাস্ট করে দিয়ে বাইরে বেরিয়ে যাবে এবং ফার্দার আবার কোনো ব্যাকটেরিয়া থেকে ইনফেক্ট করবে। তাহলে দেখো বাইরের পরিবেশ আনফেভারেবল হলে তারা কিন্তু দেখো একটা ইনঅ্যাক্টিভ কন্ডিশন, একটা ডরম্যান্ট স্টেজ বা একটা নিষ্ক্রিয় অবস্থায় চলে যাচ্ছে। তো সেই দশায় চলে যাওয়াটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। তবে লাইটিক সাইকেলেতে সঙ্গে সঙ্গেই দেখো ওরা কিন্তু অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছে, প্রবেশ করছে ব্যাকটেরিয়ার মধ্যেতে ব্যাকটেরিয়ার মধ্যেতে প্রবেশ করার পর একটা ইনঅ্যাক্টিভ কন্ডিশনে যাচ্ছে এবং যখন এই ভাইরাল ডিএনএর সাথে ব্যাকটেরিয়াল ডিএনএ অ্যাটাচড হয়, এই স্ট্রাকচারটাকে বলা হয় প্রোফাজ স্ট্রাকচার। এই প্রোফাজ স্ট্রাকচার তৈরি করে এরা ইনঅ্যাক্টিভ অবস্থায় থেকে যেতে পারে 3 মাস 6 মাস 1 বছর, তারপর তারা অ্যাকচুয়ালি সংখ্যায় যেটা সেটা বাড়তে শুরু করে।
তো এটাই হচ্ছে লাইটিক সাইকেল লাইসোজেনিক সাইকেলের অ্যাকচুয়ালি পার্থক্য। অ্যাকচুয়ালি লাইটিক সাইকেল যেটা সেটা সঙ্গে সঙ্গে ঘটে, কিন্তু লাইসোজেনিক সাইকেলে দেখো ডরম্যান্ট স্টেজটা এখানে কাজ করে। আর এখানে কখনো দেখো মেন ডিএনএর সাথে অ্যাটাচমেন্ট কিন্তু হয় না লাইটিক সাইকেলে। এখানে কিন্তু দেখো ভাইরাল যে ডিএনএটা সেটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে কিন্তু অ্যাটাচমেন্ট হয়, অর্থাৎ যেটাকে আমরা একটু আগেই দেখো পড়ছিলাম যে প্রোফাজ যে স্ট্রাকচারটা, ঠিক আছে, সেই স্ট্রাকচারটা কিন্তু এখানেতে তৈরি করে, যেটা কিন্তু লাইটিক সাইকেলেতে কখনোই কিন্তু তৈরি হয় না। এবার দেখো যে সমস্ত হোস্ট মানে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো অ্যাকচুয়ালি এই রকম মানে লাইটিক সাইকেল দেখায় বা লাইসোজেনিক সাইকেল দেখায়, মেনলি লাইসোজেনিক সাইকেলের কথাই বলা হয়, তাদেরকে বলা হয় যেটা সেটা হচ্ছে লাইসোজেন। মানে যে ভাইরাস যে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে অর্থাৎ হোস্ট সেল যে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে এই লাইসোজেনিক সাইকেল দেখা যায় তাদেরকে বলা হয় লাইসোজেন। আর ব্যাকটেরিয়ার ওই লাইসোজেন হওয়ার যে প্রপার্টি অর্থাৎ প্রোফাজ গঠন করার যে প্রপার্টি সেইটা কি বলা হয় যেটা সেটা হচ্ছে লাইসোজেনি। ওই প্রপার্টিটাকে বৈশিষ্ট্যটাকে বলা হয় যেটা সেটা হচ্ছে লাইসোজেনি। এবং এখানে দেখো এই প্রোফাজ যেটা তৈরি হয় এই প্রোফাজটারই আর এক নাম হচ্ছে প্রোভাইরাস। প্রোফাজকে অনেক সময় প্রোভাইরাসও বলা হয়ে থাকে বা আর ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ বলে, কারণ দুজনকার ডিএনএ ওখানেতে অ্যাকচুয়ালি অ্যাটাচড হচ্ছে, তাই তো। এটা এইবার দেখো আর একটা জিনিস যেটা যে ভাইরাসগুলো অ্যাকচুয়ালি লাইসোজেনিক সাইকেলেতে যায়, যে ভাইরাসগুলো লাইসোজেনিক সাইকেলেতে যায় তাদেরকে বলা হয় টেমপ্লেট ফাজ, ঠিক আছে। আর যারা লাইটিক সাইকেল ঘটায় তাদেরকে বলা হয় ভিরুলেন্ট ফাজ। মানে যে ফাজ ভাইরাসগুলো অ্যাকচুয়ালি দেখো ওই হোস্টের বডিতে ঢোকার সাথে সাথে ওকে নষ্ট করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে তাদের এফেক্টটা খুব মারাত্মক, সেই কারণে ওদেরকে বলা হয় যেটা সেটা হচ্ছে ভিরুলেন্ট ফাজ। কিন্তু এরা দেখো যে সঙ্গে সঙ্গেই তো ব্যাকটেরিয়াকে নষ্ট করে দিচ্ছে না, কিছুটা সময় পাচ্ছে, তো সেই কারণে এদেরকে বলা হয় যেটা সেটা হচ্ছে টেমপ্লেট ফাজ। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাই গেল দেখো যে ব্যাকটেরিয়ার অ্যাকচুয়ালি দেহের ভেতরেতে যে ভাইরাসগুলো আক্রমণ করে অর্থাৎ যে মানে অ্যাকচুয়ালি ব্যাকটেরিওফাজ যে ভাইরাসগুলো রয়েছে তাদের সংখ্যায় বাড়া বা তাদের রিপ্রোডাকশনের দুটো মেথড আছে, একটাকে বলে লাইটিক সাইকেল, একটাকে বলা হয় লাইসোজেনিক সাইকেল। এইটাই হচ্ছে সেই দুটো প্রপার্টি। এবার আমরা কিছু ভাইরাসের অ্যাকচুয়ালি স্ট্রাকচার সম্পর্কে আমরা পড়ব, যে ভাইরাসগুলো আমাদের চারপাশের পরিবেশে খুব বেশি পরিমাণে থাকে। তার মধ্যে প্রথম একটা দেখো ভাইরাস যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। এক্ষুনি আমরা পড়লাম যে ব্যাকটেরিওফাজ যেটা খুব বেনিফিশিয়ারি আমাদের জন্য, কারণ এটা অনেক ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয়, যেটা যে ব্যাকটেরিয়াগুলো আমাদের জন্য ক্ষতিকারক। তো সবার প্রথম অ্যাকচুয়ালি দেখো যে ফেলিক্স ডি হেরেল এই সবার প্রথম ব্যাকটেরিওফাজ তিনি আবিষ্কার করেন এবং সবার প্রথম তার যে টাইপসগুলো সেই টাইপসগুলো নিয়েও তিনি কিন্তু এক্সপ্লেন করেন এবং তার নামকরণ করে। এবং এই ব্যাকটেরিওফাজগুলো সবার প্রথম আমেরিকার সুয়েজ টানেল মানে যেখান দিয়ে নোংরা জল যেত আমেরিকায়, সেইখান থেকে অ্যাকচুয়ালি সেই জলগুলোকে কালেক্ট করে মাইক্রোস্কোপের আন্ডারেতে তিনি এইগুলোকে খুঁজে পান। তো সেই কারণেই দেখা যায় যে এই ফাজ ভাইরাস যেটা সেগুলোকে অনেক সময় টি ফাজ বলা হয়, দেখবে ওরকম নাম দেওয়া হয় যে T2, T3, T4, T7 ফাজ। তো এটা টি কথাটা অ্যাকচুয়ালি যেহেতু এই টানেল থেকে পাওয়া গেছিলো সেখান থেকে ওই টার্মটা ইউজ করা হয়। এবার দেখো এই ভাইরাসটার এইটা হচ্ছে 3D স্ট্রাকচার, আউটার স্ট্রাকচার, আর এইটা হচ্ছে ক্রস সেকশনের ভেতরের স্ট্রাকচার। দেখো আউটার স্ট্রাকচার যেটা রয়েছে সেই আউটার স্ট্রাকচারে একটা হেড রয়েছে, একটা দেখো এই ছোট্ট মতো একটা কলার আছে, ঠিক আছে, নেক রিজিয়ন যেটা মানে সেন্টার রিজিয়নটা হচ্ছে নেক, আর তার চারপাশে যে প্রোটিনটার কভারিং রয়েছে এইটাকে বলা হয় কলার, ঠিক আছে। আর এইটার যেটা রয়েছে এইটাই হচ্ছে টেল রিজিয়ন, এবং দেখি বুঝতে পারছো এটা স্প্রিংয়ের মতো, মানে এটা কন্ট্রাক্টাইল। একটু আগে দেখছিলে যে ডিএনএটাকে পুশ করে দিচ্ছিল ইঞ্জেকশনের মতো। আর একদম নিচেতে যেটা রয়েছে সেইটা হচ্ছে এইটা হচ্ছে বেসাল প্লেট, আর এই যে সরু সরু দেখো পায়ের মতো রয়েছে এইগুলোকে বলা হয় টেল ফিলামেন্ট। এবার এই স্ট্রাকচারটা খুব সিম্পল, দেখো ভেতরেতে এই হেড যেটা রয়েছে এই হেডটা হচ্ছে দেখবে একটু আগে বলছিলাম আইকোসাহেড্রাল হেড। আইকোসাহেড্রাল মানে হচ্ছে 6টা এরকম ট্রায়াঙ্গুলার শেপ স্ট্রাকচার দিয়ে এই গোটা স্ট্রাকচারটা তৈরি হয়েছে। যেমন এখান থেকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এই দিক থেকেই দেখো 10টা প্লেন দেখতে পাচ্ছ, ঠিক উল্টো দিক থেকে আরও 10টা প্লেন দেখতে পাবে। তো সেই স্ট্রাকচারটা সেই জন্যই বলা হয় আইকোসাহেড্রাল, কারণ টোটাল 20টা প্লেন দিয়ে এটা তৈরি হচ্ছে। এবং ভেতরেতে যদি ক্রস সেকশন করা হয় তাহলে দেখো ভাইরাসের স্ট্রাকচার খুব সিম্পল হয়, যে ভেতরটা নিউক্লিক অ্যাসিড থাকে আর বাইরেতে এই গোটা
পোর্শন যেটা সেটা প্রোটিন দিয়ে তৈরি, মানে এইটাই ক্যাপসিড, এইটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। কিন্তু এটা ছাড়া আর বাইরের এনভেলপ বা কিছু নেই, কারণ এনভেলপটা মেনলি থাকে হচ্ছে যে ভাইরাসগুলো প্রাণীদেরকে আক্রমণ করে, যাদের এনজাইম সিস্টেম অনেক স্ট্রং, তাদের হাত থেকে বাঁচার জন্য। এবার দেখো হেড যে রিজিয়ানটা রয়েছে, সেই হেড রিজিয়ান দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে ক্যাপসিড। এখানে দেখো এই যে ক্যাপসিড প্রোটিনের যে কভারিংটা, এটা অ্যাকচুয়ালি বাই লেয়ার কভারিং, মানে দুটো কভারিং, মানে দুটো লেয়ারের প্রোটিন কভারিং এখানে আছে। আর ভেতরেতে যেটা রয়েছে দেখো এই যে ডিএনএটা, সেই ডিএনএটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়েট। তাহলে এটা দিয়েই তৈরি হচ্ছে হেডটা। সেকেন্ড তৈরি হচ্ছে নেক রিজিয়ান, এই যে মাঝের এই যে ঘাড় যেটা। এবার সেখানকার মধ্যে সেন্টারে রয়েছে নেক টিউব, আর তাকে চারপাশে ঘিরে রয়েছে যেটা, সেটা হচ্ছে কলার, এইটা হচ্ছে কলার। অন্যদিকে দেখো থার্ড রয়েছে টেল রিজিয়ান, এই যে এটা স্প্রিংয়ের মতো যে রিজিয়ানটা রয়েছে সেটা হচ্ছে টেল। এবার টেল রিজিয়ানের দেখো একটা সেন্ট্রাল কোর রয়েছে, একটা ফাঁপা জায়গা রয়েছে যেখান দিয়ে ডিএনএটা নেমে আসে, আর তাকে ঘিরে দেখো একটা প্রোটিন কভারিং রয়েছে, এবং এইটাই বলছে প্রোটিন টেল কভার, যেটা কন্ট্রাক্টাইল, যেটা সংকোচন হতে পারে। এবং এখানেতে লাইসোজাইম এবং এটিপি থাকে, যাতে অ্যাকচুয়ালি হোস্ট সেল বা ব্যাকটেরিয়ার গাটা মধ্যেতে লাইসোজাইম দিয়ে ছোট্ট পোর তৈরি করে অ্যাকচুয়ালি সেখান দিয়ে ডিএনএটাকে ট্রান্সফার করে দিতে পারে। আর অন্যদিকে এটিপি যেটা থাকে, এটিপিটার কারণ একটাই, সেটা হচ্ছে এটিপি হচ্ছে এনার্জি না থাকলে তো এই কন্ট্রাকশানগুলো হতে পারবে না, তাহলে সেই জন্য এই দুটো জিনিস অ্যাকচুয়ালি এর মধ্যে থাকে। এবার এটিপি কিন্তু ওই হোস্ট সেল থেকেই ও পায়, মানে আগের যে হোস্ট সেলেতেও সংখ্যায় বেড়েছে, সেই হোস্ট সেল থেকেই এটিপি নিয়ে ওখানেই স্টোর করে রেখে দেয়, কারণ ওরা তো নতুন করে তৈরি করতে পারে না সেইটা। আর এইখানে দেখো এই যে স্ট্রাকচারটা রয়েছে, এইটা হচ্ছে কলারটা, এই যে লম্বা লম্বা হয়ে বাইরের দিকে বেরিয়ে আছে, এখানেতে এই যে দেখো দুটো সাইডে যেটা দেখাচ্ছে, এইটাই হচ্ছে কলারটা, এই যে সাইডের দিকে লম্বা হয়ে বেরিয়ে আছে এটা। আর অন্যদিকে দেখো একদম নিচেতে যেটা রয়েছে, যেখানে ব্যাকটেরিয়ার গায়েতে যেটা দিয়ে অ্যাটাচড হয়, সেইটাকে বলা হয় বেস প্লেট। এবার বেস প্লেটের দেখো একদম মাঝখানেতে যেটা রয়েছে, এইটাই হচ্ছে প্লেটটা। আর প্লেটের চারপাশেতে এখানে 6টা স্পাইক থাকে, 6টা কাঁটার মতো অংশ থাকে, এই যে মাথাগুলো, এইগুলো হচ্ছে স্পাইক। এই মাথাগুলো হচ্ছে স্পাইক, 6টা থাকে, যেটা দিয়ে একদম মানে হোস্টের বডির বাইরেতে আটকে যায়। আর তার সাথে সাথে যেটা থাকে সেটা হচ্ছে লং টেল ফাইবার, এই যে যেটা রয়েছে এইটার সংখ্যা হচ্ছে 6টা, এবং এই 6টা টেল ফাইবার দিয়ে দেখা যায় যে ওই রিসেপ্টার প্রোটিনগুলোর গায়েতে গিয়ে বসে। যেমন দেখবে সেই আমরা দেখছিলাম না এইচআইভির ক্ষেত্রে GP120 বলে একটা প্রোটিন আছে, যেটা অ্যাকচুয়ালি CD4-এর গায়েতে গিয়ে বসছিল, ঠিক সেরকমই যে কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেরকম কিছু রিসেপ্টার প্রোটিন আছে, যার গায়েতে গিয়ে এই টেল ফিলামেন্টগুলো অ্যাটাচড হয়। এবং এদের মাথা যেটা, সেটা আইকোসাহেড্রাল নেচারের, ওই যে বললাম যে 20টা প্লেন এখানেতে অ্যাকচুয়ালি রয়েছে। এবার যখনই এরা অ্যাকচুয়ালি কোনো হোস্ট সেলের ভেতরেতে প্রবেশ করে, এবার হোস্ট সেলের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই হোস্ট সেলের তো কিছু এনজাইম আছে যেটা এদের বডিটাকে নষ্ট করে দিতে পারে। তো সেই জন্য দেখা যায় যে এদের যে ডিএনএ আছে, সেই ডিএনএ থেকে এরা একটা প্রোটিন সিনথেসিস করে, এবং সেই যে প্রোটিনটা এরা তৈরি করলো সেটাই তাদের দেহটাকে অ্যাকচুয়ালি প্রোটেক্ট করে। সেইটাই হচ্ছে যেটা, সেটা হচ্ছে গ্লুকোসাইলেটেড 5-হাইড্রক্সিমিথাইল সাইটোসিন। এই যে অ্যাকচুয়ালি দেখা যায় যে প্রোটিন যেটা থাকে, যে প্রোটিনটা অ্যাকচুয়ালি কী করে হোস্ট এনজাইম থেকে এদের যে ডিএনএটা আছে সেই ডিএনএটাকে প্রোটেক্ট করে, কারণ এরা তো হোস্টের ভেতরে নিজের ডিএনএটাকে প্রবেশ করিয়ে দিচ্ছে, তারপরেই তো এনজাইমের থ্রু দিয়ে ওই ডিএনএটা নষ্ট হয়ে যেতে পারে। তো অ্যাকচুয়ালি কী করে, ওই ডিএনএটাকে নষ্ট করার জন্য যে এনজাইম সিক্রেট করে, সেই এনজাইমটা মানে বেঁচে যায় একটাই কারণে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এর যে ডিএনএ থাকে তার সাইটোসিন মলিকিউলগুলোর বাইরেতে কিছু স্ট্রাকচার অ্যাটাচ থাকে, এবং সেই স্ট্রাকচারটাই হচ্ছে যেটা, সেটা হচ্ছে গ্লুকোসাইলেটেড 5-হাইড্রক্সিমিথাইল, এবং সেটা অ্যাটাচ থাকার জন্য এরা কখনোই ডিএনএটাকে নষ্ট হতে দেয় না। তাহলে এই স্ট্রাকচারটাই অ্যাকচুয়ালি এদেরকে প্রোটেক্ট করে ওই ডিএনএটাকে বাঁচিয়ে রাখার জন্য। সেকেন্ড যে ভাইরাস আসছি সেটা হচ্ছে টব্যাকো মোজাইক ভাইরাস। টব্যাকো মোজাইক ভাইরাস তামাক গাছেতে অ্যাকচুয়ালি এফেক্ট করে, এবং সেটা অ্যাকচুয়ালি মানে তামাক গাছের পাতাটাকে নষ্ট করে দেয়। তো তার জন্যই দেখো ওখানে দেখানো হচ্ছে যে টব্যাকো মোজাইক ভাইরাস এই রকম টাইপের
একটা গঠন তৈরি করে এবং এটা সবার প্রথম আবিষ্কৃত ভাইরাস। দেখো প্রাণীদের সবার প্রথম আবিষ্কৃত ভাইরাস পড়লাম, দেখো পক্স ভাইরাস, কিন্তু মানে প্লান্টের মধ্যে সবার প্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে যেটা, সেটা হচ্ছে টব্যাকো মোজাইক ভাইরাস, এবং প্ল্যান্ট অ্যানিম্যাল মিলে সবার প্রথম আবিষ্কৃত ভাইরাস যেটা, সেটা হচ্ছে কিন্তু টব্যাকো মোজাইক ভাইরাস। এবং সেখানেতে মানে স্ট্যানলি কিন্তু সবার প্রথম টব্যাকো মোজাইক ভাইরাসের কথা সে কিন্তু বলে। এবং উদ্ভিদের ক্ষেত্রে ভাইরাসগুলো কিভাবে এফেক্ট করে, কারণ উদ্ভিদের তো বাইরেতে সেল ওয়াল থাকে, সেই জন্য ভাইরাস এফেক্ট যেটা সেটা অনেকটা কম হয়। কিন্তু দেখা যায় যে বিভিন্ন পোকা যেগুলো, যেমন দেখো এই অ্যাফিড বা টিক্স অ্যান্ড মাইটস, ওই যে ছাড় পোকা যেগুলো বলা হয়, তো তারা কি করে, তারা গিয়ে ওই উদ্ভিদের মানে প্ল্যান্ট স্যাপ, উদ্ভিদের মানে অ্যাকচুয়ালি খাবার জন্য তাদের সেল ওয়ালগুলোকে ফুটো করে দেয়। এবার যে জায়গাগুলো ওই সেল ওয়ালগুলো নষ্ট হয়ে গেছে সেই জায়গা দিয়েই কিন্তু ইনফেকশান যেগুলো সেগুলো কিন্তু হয়ে থাকে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে দেখো যে সবার প্রথম অ্যাকচুয়ালি স্ট্যানলি সে কিন্তু এই ভাইরাসটার মানে ডেসক্রাইব করে, মানে এখানে অ্যাকচুয়ালি ফার্স্ট ডিসকভার্ড বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে প্রথম ভাইরাস যার ডিটেল স্ট্রাকচার অ্যাকচুয়ালি কিন্তু ডিসকভার করা গেছিলো। নাহলে ভাইরাসের যে টার্ম বা ভাইরাসের কনসেপ্ট সেটা তো বহু প্রাচীনকাল থেকে, কারণ ওই যে এডওয়ার্ড জেনারের কথা আমরা দেখবে পড়েছিলাম, কিন্তু এডওয়ার্ড জেনার যখন কাজ করতেন তখন কিন্তু ভাইরাস সম্পর্কে ডিটেল তার কোনো জ্ঞান ছিল না বা ডিটেল কোনো আইডিয়া ছিল না। এবং ভাইরাসের যে স্ট্রাকচার কী কী কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়, এই যে যেমন দেখো আমরা একটু আগে এই যে HIV-র কথা পড়ছি, তাদের লাইফ সাইকেলের কথা পড়ছি, এইগুলো সম্পর্কে সবার প্রথম যে ভাইরাসটা নিয়ে কাজ হয় খুব ডিটেল স্ট্রাকচার, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যানলির। সেই অর্থে ওটাকে বলা হচ্ছে ফার্স্ট ডিসকভার্ড অ্যাকচুয়ালি ভাইরাস। অন্যদিকে এই ভাইরাসটা যদি স্ট্রাকচার দেখা হয়, স্ট্রাকচার খুব সিম্পল, দেখা যায় এদের স্ট্রাকচারটা হচ্ছে স্পাইরাল, স্প্রিংয়ের মতো। একদম সেন্টারে একটা RNA মলিকিউল থাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, যেটা স্প্রিংয়ের মতো পেঁচিয়ে থাকে, আর তাকে চারপাশ থেকে ঘিরে বিভিন্ন প্রোটিন সাব ইউনিটগুলো সেখানে অবস্থান করে। এবার মোটামুটি এই ভাইরাস যেটা হয় সেটা লেন্থ, দৈর্ঘ্যে হয় 300 ন্যানোমিটার, আর ডায়ামিটারে যেটা হয় সেটা হচ্ছে 15 ন্যানোমিটার, এইটা হচ্ছে ব্যাপার। এবং এর মধ্যেতে 95% প্রোটিন, কারণ দেখতেই পাচ্ছ প্রোটিন কন্টেন্ট অনেক বেশি, ক্যাপসিড অনেকটা বেশি চওড়া, আর RNA কন্টেন্ট যেটা সেটা হচ্ছে মোটে 5। বলা হয় ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। মোটামুটি দেখা যায় 2130 ক্যাপসোমিয়ার্স এখানে প্রেজেন্ট। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে MCQ-তে আসে। তো 2130টা ক্যাপসোমিয়ার থাকে, এবং এই মাঝেতে যেটা রয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA, ssRNA যেটাকে বলা হচ্ছে। এবং এখানেতে এই RNA-র মধ্যেতে নিউক্লিওটাইড যেটা থাকে, মানে AUGC যে ইউনিটগুলো থাকে, সেটা সংখ্যা মোটামুটি ভ্যারি করে 6400 থেকে 6400 থেকে শুরু করে 7300 অবধি। তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি টব্যাকো মোজাইক ভাইরাস, যে অ্যাকচুয়ালি প্রথম ডিটেল ডেসক্রাইবড প্ল্যান্ট ভাইরাস যেটা, সেটার তার ডেসক্রিপশন। অন্যদিকে ইনফ্লুয়েঞ্জার প্রভাবে যেটা হয় সেটা হচ্ছে জ্বর হয়, এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য সেটা ম্যামেলস এবং বার্ডস, মানে অ্যাভিস আর ম্যামেলস, এদের পাখি এবং স্তন্যপায়ীদের জ্বর সৃষ্টি হয়। মোটামুটি দেখতে পাওয়া যায় এই ভাইরাস যেটা হয় সেটা ডায়ামিটার হচ্ছে 80 to 120 ন্যানোমিটার, মানে খুব ছোট আকারের, এবং প্লিওমরফিক অ্যাকচুয়ালি এই জন্য বলে কারণ এদের স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে খুব বেশি চেঞ্জ হয় এবং মিউটেশন রেট খুব বেশি হয়। সেই কারণেই দেখা যায় যে এই ভাইরাসের অনেক রকমের রূপ পাওয়া যায়, এবং পরপর বছরের পর বছরের রূপ পাল্টে আসে, এবং যার জন্যই কিন্তু মানে প্রত্যেক বছরই দেখা যায় একটা নির্দিষ্ট সময় শীতকাল যখন হয় তখন কিন্তু সব মানুষের জ্বর হয়। তো এদের মিউটেশন রেট খুব বেশি বলে এই ঘটনাটা ঘটে। এবার এই ভাইরাসটার ক্ষেত্রে যদি এর স্ট্রাকচার দেখা হয় তাহলে এর ভেতরেতে সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA থাকে, কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA সংখ্যাটা অনেক বেশি, মোটামুটি দেখতে পাওয়া যায় 6টা থেকে 8টা সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA এদের মধ্যে থাকে। সেকেন্ড হচ্ছে যে বাইরেতে যে প্রোটিনের যে কভারিং যেটা থাকে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্যাপসিড, এই ক্যাপসিডের যে ক্যাপসোমিয়ার, সেই ক্যাপসোমিয়ারের সংখ্যা হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 3000। অন্যদিকে এর বাইরেতে থাকে যেটা সেটা হচ্ছে
যেহেতু এটা অ্যানিম্যালকে এফেক্ট করছে, তাহলে অবশ্যই দেখো এর বাইরেতে এক্সট্রা ওই যে কভারিং যেটা থাকে প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাট দিয়ে তৈরি, সেই এনভেলপ স্ট্রাকচারটা থাকে, এবং এই এনভেলপ যেটা থাকে সেটা অ্যাকচুয়ালি লাইপোপলিস্যাকারাইড মানে হচ্ছে লিপিড আর কার্বোহাইড্রেটের কম্বিনেশনে তৈরি হতে পারে, অথবা গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে কার্বোহাইড্রেট আর প্রোটিনের কম্বিনেশনেও তৈরি হতে পারে। তার মানে লিপিড কার্বোহাইড্রেট কম্বিনেশন অথবা কার্বোহাইড্রেট প্রোটিন কম্বিনেশন দিয়ে অ্যাকচুয়ালি এই আউটার স্ট্রাকচারটা তৈরি হয়, এবং এখান থেকে কিছু রিসেপ্টার স্ট্রাকচার তৈরি হয় যেগুলোকে বলা হয় স্পাইক, এবং এই স্পাইক যেগুলো তৈরি হয় সেই স্পাইকগুলো দেখো এই যে দু রকম টাইপের স্পাইক দেখিয়েছে, কিছু স্পাইক আছে বা কিছু রিসেপ্টার আছে যেগুলো দিয়ে হোস্ট সেলের গায়েতে অ্যাটাচড হয়, কিছু রিসেপ্টার আছে যেগুলো অ্যাকচুয়ালি মানে হিমাগ্লুটিনিন দিয়ে দেখো তৈরি হচ্ছে, আর অন্যদিকে দেখা যায় বাকি কিছু রয়েছে সেটা হচ্ছে নিউরামিনিডেজ দিয়ে তৈরি হয়, এবং দেখা যায় হিমাগ্লুটিনিন সেটা 17 রকমের হতে পারে, মানে ওই যে যেহেতু অনেক রকমের ওই যে প্লিওমরফিক ভাইরাস যেহেতু একে বলা হচ্ছে যে এরা রূপ পাল্টাচ্ছে, সেই জন্য অ্যাভিসকেও এফেক্ট করতে পারে, পাখিকেও এফেক্ট করতে পারে এবং ম্যামেলসকেও এফেক্ট করতে পারে। তো সেই কারণেই মানে এরা দেখবে একজন থেকে একজনাকার দেহের মধ্যে যেতে পারে, এবং বিভিন্ন টাইপ আছে বলেই এদের প্লিওমরফিক বলা হয়, এবং এই নিউরামিনিডেস এটা 9 রকমের হতে পারে, এবং এক এক রকমের অ্যাকচুয়ালি স্ট্রাকচারগুলো এক একটা হোস্ট সেলের গায়েতে গিয়ে এফেক্ট করে। তো এইটাই হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। অন্যদিকে আর একটা খুব ইম্পর্ট্যান্ট ভাইরাস যেটা সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস। যে এইচআইভি ভাইরাস যে রোগটা সৃষ্টি করে সেটার নাম হচ্ছে এডস, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এবং সেটার কারণ যেটা সেটা হচ্ছে এইচআইভি হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এর মাধ্যমে রোগটা অ্যাকচুয়ালি তৈরি হয়। এই ভাইরাসের কিভাবে ইনফেক্ট করে সেটা আমরা একটু আগেই দেখলাম। তো এদের যে স্ট্রাকচার যদি আমরা বলি তাহলে দেখো মোটামুটি 120 ন্যানোমিটার এটার অ্যাকচুয়ালি ডায়ামিটার যেটা সেটা, এবং দুটো এখানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে, দুটো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, এবং দুটো একে অপরের একদম হুবহু এক্স্যাক্টলি সেম। তো সেই জন্য অনেক সময় এখানে বলা হয় যেহেতু দুটোই সমান সেই জন্য বলা হয় ডিপ্লয়েড জিনোম, যেহেতু দেখো দুটো ডিএনএ একদম সেম, আর এর সাথে দেখো এই যে এনজাইম এখানে রয়েছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, আর এইটা যেটা রয়েছে এটা হচ্ছে ইন্টিগ্রেস, ঠিক আছে। এবার এখানেতে এদের যে এই ডিএনএ যেটা থাকে এই ডিএনএটার মধ্যেতে যে জিনিসটা এখানে তো ডিএনএ নয় এটা হচ্ছে আরএনএ, এই যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএটা আছে এই আরএনএর মধ্যে 9টা জিন আছে, 9টা জিন থেকে 9 রকমের প্রোটিন এরা তৈরি করতে পারে। এবার সেকেন্ড হচ্ছে যে এদের বাইরেতে অ্যাকচুয়ালি প্রোটিনের যে কভার আছে প্রোটিনের কভার দুটো আছে, দেখো একটা এই স্কাই কালারের বাইলেয়ার অ্যাকচুয়ালি ক্যাপসিড, এই স্কাই কালারের, আর একটা দেখো ইয়েলো কালারের দেখানো হচ্ছে। স্কাই কালারের যে অ্যাকচুয়ালি ক্যাপসিড যেটা রয়েছে মানে যে ভেতরের দিকে যে ক্যাপসিড যেটা রয়েছে ভেতরের দিকে যেটা সেইটা অ্যাকচুয়ালি তৈরি হয় দেখো P24 মানে হচ্ছে প্রোটিন 24, আর P18 এটা হচ্ছে আর একটা টাইপের, মানে এগুলো হচ্ছে জাস্ট প্রোটিনের নেচার, আলাদা আলাদা প্রোটিনের ওপর ডিপেন্ড করে নামকরণ করছে। তাহলে এই ক্যাপসিডটা তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি দেখো P24 দিয়ে, আর এইটা তৈরি হচ্ছে যেটা সেটা হচ্ছে P18 দিয়ে, আর এর বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে এনভেলপটা তৈরি হয় ফসফোলিপিড অথবা গ্লাইকোপ্রোটিন দিয়ে, এবং সেখানেই দেখো এই যে রিসেপ্টার যেগুলো থাকে এই যে রিসেপ্টার সেটা দু রকমের হয়, একটা হচ্ছে GP41, এটা হচ্ছে GP120। এবার মানুষের দেহেতে যখন প্রবেশ করতে যায় তখন সেটা GP120-র মাধ্যমে সেটা দেখো অ্যাকচুয়ালি কাজ করে। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি এইচআইভি ভাইরাসের তার স্ট্রাকচার, এবং এখানে দুটো এনজাইম থাকে, একটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, একটা ইন্টিগ্রেস। রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে আরএনএ থেকে ডিএনএতে কনভার্ট হয়, আর ইন্টিগ্রেসের মাধ্যমে হোস্টের ডিএনএর সাথে নিজের ডিএনএটাকে অ্যাটাচ করে। এবং দেখবে অ্যাকচুয়ালি বলা হয় যে মানে অ্যাকচুয়ালি এইডস বা এইচআইভি অ্যাওয়ারনেস তৈরি করার জন্য 1 ডিসেম্বর অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মানে তত্ত্বাবধানে যেটা করা হয় সেটা হচ্ছে দেখবে এইডস বা এইচআইভি মানে সেটা দেখবে বলা হয় ওয়ার্ল্ড এইডস ডে। তো অ্যাকচুয়ালি সেই দিনকে যেটা করা হয় যে এইচআইভি যেটা সেটা কি করে এই ভাইরাসটা বডির ভেতরে ঢোকার পর সেটা ইমিউন সিস্টেম মানে আমাদের যে অনাক্রম্যতন্ত্র সেখানে তো একটা খুব গুরুত্বপূর্ণ ডাব্লিউবিসি আছে যেটার নাম হচ্ছে হেল্পার টি সেল, এই হেল্পার টি সেলকে এরা ডিস্ট্রয় করে দেয়, যার জন্য ইমিউন সিস্টেমটাকে পুরো নষ্ট করে দেয়, এবং এই ভাইরাসটার প্রভাবেতে মানুষ মারা যায়, এবং এর কিন্তু কোনো ওষুধ নেই। সেই কারণেই এটাকে আটকানোর জন্য অ্যাকচুয়ালি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালানো হয় যেটাই 1 ডিসেম্বর এটা পালন করা হয়।
এবার ভাইরাসের যদি কিছু গুরুত্ব দেখা হয়, যে ভাইরাস কিন্তু কিছু জায়গায় সবসময় ভাইরাস যে রোগ সৃষ্টি করে তা নয়, কিছু ভালো কাজেও ভাইরাস লাগে। যেমন দেখবে এই যে ব্যাকটেরিওফাজ, যারা ব্যাকটেরিয়া নষ্ট করে, তো টাইফয়েড, কলেরা, এই যে রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়াগুলো, এই টাইফয়েড, কলেরা একটা সময় কিন্তু মহামারী বা প্যান্ডেমিকের আকার কিন্তু ধারণ করেছিল পৃথিবীতে, এবং প্রচুর লোক আক্রান্ত হয়ে মারা যায়। সেখানে কিন্তু ব্যাকটেরিওফাজের কারণে সেই রোগগুলো এখন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত। অন্যদিকে বিভিন্ন বায়োটেকনোলজিক্যাল কাজ, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ, যে একটা জীব থেকে ডিএনএ নিয়ে গিয়ে অন্য কোনো জীবের দেহেতে দিয়ে দেয়, অর্থাৎ একটা উদ্ভিদ থেকে ডিএনএ নিয়ে অন্য উদ্ভিদে দিয়ে আরও উন্নত উদ্ভিদ তৈরি করার যে পদ্ধতি, যেগুলো বায়োটেকনোলজিতে ব্যবহার করা হয়, সেখানেতে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার জন্য ভাইরাস খুব কাজে লাগে। অন্যদিকে দেখা যায় বিভিন্ন ডিজিজ ট্রিটমেন্টের জন্য, যেমন ওই যে একটু আগে বললাম ভাইরাস ইনফেক্টেড হলেই দেখা যায় যে ইন্টারফেরন তৈরি করে সেল এবং আশপাশের সেলকে অ্যাক্টিভ করে দেয়। তো সেরকম এর ট্রিটমেন্টের একটা প্রসিডিওর আছে, যেটা অ্যাকচুয়ালি ভাইরাসের থ্রু দিয়ে ইনফেক্ট করে ইন্টারফেরন প্রডিউস করে ওকে আটকানোর চেষ্টা করা হয়। তো এরকম বিভিন্ন কাজেতে ভাইরাসকে কিন্তু কাজে লাগানো হয়। তার মানে সবসময় এটা যে ক্ষতিকারক রোলই আছে তা নয়, কিছু ভালো দিকও কিন্তু এর আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ভাইরাস যে এমনিতে তো রোগ সৃষ্টি করতে পারে, আবার অনেক কিছু ভাইরাস আছে যেগুলোকে বলা হয় অঙ্ক ভাইরাস, অর্থাৎ যে ভাইরাসগুলো দেহের ভেতরে প্রবেশ করলে সেটা মানুষের ক্যান্সার সৃষ্টি করতে পারে, সেই ভাইরাসগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে অঙ্ক ভাইরাস। এবার দেখো ভাইরাসের সাথেই রিলেটেড আর একটা টার্ম আছে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ভাইরয়েড। আগেই দেখো পড়লাম আমরা, ভাইরয়েড যেগুলো হয় সেগুলো মোটামুটি 250 to 380 নিউক্লিওটাইড কন্টেনিং, মানে ওই AUGC কন্টেনিং লিনিয়ার বা সার্কুলার অ্যাকচুয়ালি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ নিয়ে তৈরি হয় ভাইরয়েড। এর বাইরেতে কিন্তু কোনো রকম কোনো প্রোটিন কভারিং থাকে না, ক্যাপসিড বা এনভেলপ কিচ্ছু থাকে না, জাস্ট ওই একটা আরএনএ স্ট্যান্ড সেখানে রয়েছে, সেটা লিনিয়ার বা সার্কুলার। যেমন সবার প্রথম যেটা আবিষ্কার হয়েছিল যে ভাইরয়েডটা, সেটা হচ্ছে পটেটো স্পিন্ডিল টিম্বার ভাইরয়েড। এটা সবার প্রথম আবিষ্কার করা হয়, এবং দেখো অ্যাকচুয়ালি ডায়নার সবার প্রথম 1971-এ এটা ডিসকভার করে যে ভাইরয়েড বলে একটা স্পেসিফিক গ্রুপকে। এবার এদের যেটা হয়, ধরো এদের এইটা হচ্ছে সার্কুলার ডিএনএ, দেখো জাস্ট এই সার্কুলার ডিএনএ, কিন্তু মাঝে কিছু কমপ্লিমেন্টারি বেস পাওয়ার জন্য দেখো কিছু কিছু জায়গায় ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার তৈরি হয়েছে। এবার এখানেতে দেখো এই সেন্ট্রাল একটা কনজার্ভড সেন্ট্রাল ডোমেন থাকে, মানে এর কতগুলো অংশ আছে, দেখো 5টা ডোমেন আছে। এবার বাইরের দিকে বাঁ দিকেতে দেখো লেফট হ্যান্ড টার্মিনাল ডোমেন, ডান দিকেতে রাইট হ্যান্ড টার্মিনাল ডোমেন। এখানে আছে প্যাথোজেনিক ডোমেন, আর এখানে রয়েছে ভেরিয়েবল ডোমেন। এই ভেরিয়েবল ডোমেনটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা হয়, আলাদা আলাদা ভাইরয়েডের ক্ষেত্রে। আর এর প্যাথোজেনিসিটি যেটা দেখায় সেটা হচ্ছে এই ডোমেনটার জন্য, মানে এই ডোমেনটার জন্যই এটা কোনো জীবের দেহেতে রোগ সৃষ্টি করছে। তো এই রকম 5টা ডোমেন নিয়ে অ্যাকচুয়ালি এই মানে ভাইরয়েড যেগুলো সেগুলো তৈরি হয়। এবং ভাইরয়েডের ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে ভাইরয়েডের স্ট্রাকচার খুব সিম্পল, কারণ শুধুমাত্র এখানে দেখো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ আছে, এবং এখানেতে এরা কিন্তু হায়ার টেম্পারেচারেও হোস্টের বডির ভেতর ঢোকার পর হায়ার টেম্পারেচারেতেও এরা কিন্তু গ্রো করতে পারে, ডিভাইড করতে পারে, যেটা কিন্তু অন্যরা কেউ পারে না। অন্যদিকে এরা হোস্ট ডিএনএতে অ্যাটাচড হতে পারে এবং সেখানেতে ওরা সংখ্যায় বাড়তে পারে। এবং এদের একটা স্পেশালিটি হচ্ছে এদের আরএনএস টলারেন্স আছে, মানে এদের আরএনএস যে এনজাইম, যেটা অন্যান্য আরএনএকে যে দেহের মধ্যে প্রয়োজনীয় নয় এমন আরএনএস এনজাইম দেহের মধ্যেতে নষ্ট করে দেয়, কিন্তু এদের ওপরে আরএনএস এনজাইম দেহের ভেতরে যেটা তৈরি হয় সেটা কোনো এফেক্ট ফেলে না। আর অন্যদিকে এদের যে আরএনএটা আছে সেই আরএনএ থেকে এরা আবার নতুন আরএনএ তৈরি করে নিতে পারে, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ দিয়ে ওই আরএনএ থেকে নতুন আরএনএ তৈরি করতে পারে, অথবা আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ থেকে সেই আরএনএ থেকে ডিএনএতেও কনভার্ট করে নিতে পারে। এবং এদের যে স্ট্রাকচার হয় সেটা এরকম লিনিয়ার শেপেও হতে পারে। লিনিয়ার শেপ হলে সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় রড টাইপ ভাইরয়েড, আর অথবা দেখা যায় অনেক সময় এরকম ডবল স্ট্যান্ড তৈরি হওয়ার জন্য এরকম ব্রাঞ্চ স্ট্রাকচার তৈরি করে, তখন সেগুলোকে বলা হয় ব্রাঞ্চড ভাইরয়েড। এবং ভাইরয়েডের বিভিন্ন এক্সাম্পল আছে, যেমন পটেটো স্পিন্ডল টিউবার ভাইরয়েড পড়লাম, দেখো এগুলো নাম আগে পড়েছি, কোকোনাট ক্যাডাং ভাইরয়েড। এটা ছাড়াও আরও অনেক ভাইরয়েড আছে, যেমন হপ স্টান্ট ভাইরয়েড একটা রয়েছে, হপ ল্যাটেন্ট ভাইরয়েড একটা রয়েছে, এবং অ্যাপেল স্কার স্কিন ভাইরয়েড। তো এগুলো অ্যাকচুয়ালি কি হয় যে বিভিন্ন জীবের দেহেতে ইনফেকশাস অ্যাকচুয়ালি এজেন্ট হিসেবে কাজ করে, যার মধ্যেতে প্রোটিন কোনো কভারিংই নেই, সিম্পল স্ট্রাকচার, জাস্ট সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, সেটা সার্কুলার বা লিনিয়ার হতে পারে, এবং সেটা গিয়ে কোনো রোগ সৃষ্টি করছে।
সেরকমই আরেকটা কথাও আছে যেটাকে বলা হয় ভাইরুসয়েড বা প্ল্যান্ট স্যাটেলাইট আরএনএ। দেখা যায় এটা আবার একটু আলাদা টাইপের, এটাও সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ এবং এটা মেনলি হয় যেটা সেটা হচ্ছে সার্কুলার আরএনএ। কিন্তু এর ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এ নিজে ডাইরেক্টলি কোনো হোস্টের বডিতে ঢুকতে পারে না। একে কোনো হোস্টের বডিতে ঢুকতে গেলে তাকে যেটা করতে হয় সেটা হচ্ছে অন্য কোনো আবার একটা ভাইরাসের হেল্প নিতে হয়, বোঝা গেছে? তাহলে সেইটাই তাদেরকেই বলা হয় যেটা সেটা হচ্ছে ভাইরুসয়েড। এবং এরা যখন ওই অন্য কোনো ভাইরাসের হেল্পে অন্য কোনো একটা হোস্ট সেলেতে কোনো একটা হোস্ট সেলেতে ঢুকছে, তখন সেখানে হোস্ট সেলের মধ্যে গিয়ে কিন্তু নিজেই ফ্রিলি সেখানে রেপ্লিকেট করতে পারে কি এবং সেখানেতে আস্তে আস্তে বাড়তে পারবে। কিন্তু ওই যে অ্যাকচুয়ালি এনক্যাপসিডেশন মানে অন্য হোস্টের ভেতরে ঢোকা, সেই এনক্যাপসিডেশনের জন্য তার যেটা দরকার লাগে সেটা হচ্ছে অন্য কোনো একটা ভাইরাসের হেল্প দরকার লাগে। ধরো এখানেতে এইটা হচ্ছে ভাইরুসয়েড, অ্যাকচুয়ালি ভাইরাসের ডিএনএ, আর এটা হচ্ছে হেল্পার ভাইরাস। অ্যাকচুয়ালি নিজে নিজে কখনো হোস্ট সেলে ঢুকতে পারে না, সে সবসময় কী করে হেল্পার ভাইরাসের সাথে কম্বাইন হয়ে সে অ্যাকচুয়ালি হোস্ট সেলেতে ঢোকে এবং হোস্টের ভেতরে ঢোকার পর এ কিন্তু নিজে সংখ্যায় বাড়তে পারে এবং হোস্টের বডি থেকে তারা কিন্তু বেরিয়ে আসে। কিন্তু যখনই হোস্টের বডিতে ঢুকতে যাবে নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি হোস্টের বডির মধ্যে ঢুকতে পারে না। এবার এখানে দেখো এদের যে ডিএনএ থাকে সেই ডিএনএর মধ্যে প্রচুর মানে সেখানে নিউক্লিওটাইড থাকে, 100-র ওপরে সেখানে নিউক্লিওটাইড মানে AUGC এখানেতে রয়েছে। কিন্তু এখান থেকে কোন প্রোটিন সিনথেসিস করতে পারে না, যেমন ওই যে লাইসোজাইম প্রোটিন সিনথেসিস করে হোস্টের বডির বাইরেতে একটা ছিদ্র তৈরি করবে যেখান দিয়ে ও অ্যাকচুয়ালি নিজের আরএনএটাকে প্রবেশ করাবে, সেই ক্ষমতাটাও নেই যেহেতু ও প্রোটিন সিনথেসিস করতে পারে না। সেই জন্যই অন্য ভাইরাসের হেল্প দরকার লাগে। তো এইরকমই কিছু ভাইরুসয়েড রয়েছে এবং তাদের হেল্পার ভাইরাসের নামও দেওয়া আছে। যেমন দেখো টব্যাকো রিং স্পট ভাইরাস স্যাটেলাইট আরএনএ, এটা যেটা রয়েছে এই টব্যাকো রিং স্পট অ্যাকচুয়ালি ভাইরাস স্যাটেলাইট আরএনএ, এটা হচ্ছে ভাইরুসয়েড। এই যখন প্রবেশ করতে যায় উদ্ভিদের দেহেতে তখন হেল্প লাগে যেটা সেটা হচ্ছে নেপো ভাইরাসের, ঠিক আছে? ঠিক সেরকমই আমাদের মানুষের ক্ষেত্রে একটা ভাইরুসয়েড যেটা রয়েছে সেটা হচ্ছে হেপাটাইটিস ডি অ্যাকচুয়ালি ভাইরাস বা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভাইরুসয়েড। তো সেটা যখনই দেহের ভেতর প্রবেশ করতে যায় নিজে নিজে ইন্ডিপেন্ডেন্টলি প্রবেশ করতে পারে না, ওর যেটা দরকার লাগে সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস বা যেটাকে HBV বলা হয়, তার হেল্প নিয়ে এটা কিন্তু দেহের ভেতরে প্রবেশ করে এবং সেখানেতে রোগ সৃষ্টি করে।